স্লাইডটা আরেকটু কিভাবে গত দিনের চেয়ে আরেকটু সুন্দর করা যায় সেটা আমি একটু ট্রাই করেছি এবং আজকে আমরা সেখানে একটু যাচ্ছি এবং দেখি। ওকে, সো আসো। ওকে, ওভারভিউ দেখে লাভ নেই। আচ্ছা, নেসেসিটির এগুলো আমরা আলোচনা করেছি গত দিনই, জাস্ট এখানে একটু রিঅ্যারেঞ্জ করেছি। সো আমরা হিস্ট্রিটা আসলে কম্পিউটারের হিস্ট্রি সম্পর্কে তেমন কিছু দেখিনি, বা এগুলো আসলে আমাদের পরীক্ষায় কোনো কিছু থাকবে না, কিন্তু আমরা জাস্ট একটু হিস্ট্রিটা একটু বলা ভালো। কারণ ধরো তুমি কোনো কিছু একটা আবিষ্কার করলা বা কিছু করলা, তোমাকে আজ থেকে 2000-3000 বছর পরে যদি একটা রিকগনিশন বা একটা তোমাকে অ্যাকনলেজ না করা হয়, তাহলে এটা আসলে একটু অড, বা আমাদেরকেও ধরো পরবর্তীতে রিকগনাইজ করবে না। ধরো আগের যারা কিছু করে গেছে তাদেরকে একটু রিকগনাইজ করতে হবে। সো আসলে এখন আমরা যেগুলো চালাই সেগুলো হচ্ছে ফোর্থ কিংবা ফিফথ জেনারেশন কম্পিউটার। প্রতিটা জেনারেশন কিভাবে চেঞ্জ হলো না হলো সেগুলি তুমি বিস্তারিত উইকিপিডিয়াতে পাবা, উইকিপিডিয়াতেও পাবা বা সার্চ করলে পাবা। ফার্স্ট জেনারেশনের কম্পিউটার ছিল মেকানিক্যাল কম্পিউটার। সো সেগুলো আসলে অনেক বড় বড়, মানে এই যে মানুষের প্রতিটা মানুষের কাছে যে একটা করে কম্পিউটার থাকবে, এটা আসলে চিন্তাই করা যেত না কখনো। মানে তখনকার সময় মানুষ চিন্তাই করে নাই। প্রথমে তো সর্বপ্রথম কম্পিউটার তো আসছে কম্পিউটিং থেকে। সো অ্যাবাকাস সেটা তো অনেক আগে আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে। তারপরে মানে কম্পিউটারের যে কি বলে, এই আমরা যে ধরনের কম্পিউটার দেখি জেনারেল পারপাস, এই ধরনের কম্পিউটারের কাজ শুরু হয়েছিল আসলে কি বলে, চার্লস ব্যাবেজ এই জিনিসটা শুরু করেছিলেন, এবং উনি একজন ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ইংলিশ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ওনাকে কম্পিউটারের ফাদার অফ দ্য কম্পিউটার বলা হয়। তো ওনার কম্পিউটারটা ছিল মেকানিক্যাল, এরপরে আরো বিভিন্ন এই সাইজ থেকে আরো সাইজ কমলো, তারপরে এই ধরনের একটা মেশিনে আসলো। ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন তো এখন দেখতেছই, ঠিক আছে। তোমরা আবার এটার সাথে ওই যে তোমাদের প্রসেসরের ধরো এখন যেটা 10th জেনারেশন বা 9th জেনারেশন, 8th জেনারেশন বা 7th জেনারেশন তোমরা যে কিনো, সেটা মিলাতে যেও না, সেটা হচ্ছে প্রসেসরের জেনারেশন, আর এটা হচ্ছে কম্পিউটারের জেনারেশন। ওকে ওকে, সো এখানে কম্পিউটারের একটা ছোটখাটো দেওয়া আছে আর কি, কম্পিউটারে কি কি ধরনের পার্টস থাকে। ধরো আমরা একটু যদি বলি, পাওয়ার সাপ্লাই এদিকে থাকে, বা ল্যাপটপ গুলোতে আসলে যেখানে ব্যাটারি লাগে ওখান থেকেই, মানে ল্যাপটপে আসলে এগুলো সবকিছুই কি বলে মিনিয়েচার ক্রিয়েট করে তারপরে বিভিন্ন জায়গায় এটা সেট করে। তো আমরা একটা ডেস্কটপে দেখতেছি আর কি, ডিভিডি ড্রাইভ বা সিডি ড্রাইভ, এগুলি আস্তে আস্তে আসলে এখনকার কম্পিউটারগুলোতে খুব কমই আছে সিডি ডিভিডি ড্রাইভ বিক্রি করে, ঠিক আছে। সিডি ডিভিডি কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ হচ্ছে ওই যে তোমার চলে আসছে ইউএসবি বা পেন ড্রাইভ যে আছে, ইউএসবি বা ফ্ল্যাশ ড্রাইভ বলা হয়। সো ইউএসবির কারণে এই ইউএসবিতে কম স্থানে এই ডিভিডির চেয়ে বেশি জায়গা রাখতে পারতেছো, 32 জিবি বা 16 জিবি, 8 জিবি। সেখানে একটা ডিভিডিতে তোমার দেখা গেল 7 to 8 জিবি ডেটা রাইট করা যায়, বা ফোর, এটা টেকনোলজির উপরে ডিপেন্ড করে। সো র্যামের কথা বলেছিলাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটার মধ্যে এটা কি ভলেটাইল না নন ভলেটাইল মনে আছে কি তোমাদের? র্যামটা ভোলেটাইল স্যার। ভোলেটাইল মানে হচ্ছে ভুলে যায়, তাই তো। সো সব মেমোরি এখানে এনে তারপরে তারা এক্সিকিউট করে। সিপিইউ হচ্ছে যত কম্পিউটেশন আছে সবকিছুর জন্য সিপিইউ দায়ী। দেখবা যে এই ধরনের একটা চিপ থাকে, এটাকে মাদারবোর্ড বলে। মাদারবোর্ডের উপরে এই ধরনের একটা চিপ লাগানোর জায়গা থাকে, ঠিক আছে, মোটামুটি ধরো স্কোয়ার আর কি, এতটুকু মতো একটা জিনিস, কিন্তু এটার দাম সবচেয়ে বেশি, ব্রেইনের মতো আর কি, এর মধ্যে সব কম্পিউটেশন করে আর কি, ঠিক আছে। সো ইউএসবি কানেক্টরস, গ্রাফিক্স সাউন্ড কার্ড, এগুলি আসলে গ্রাফিক্স সাউন্ড কার্ড, এগুলো আমরা যখন আমাদের বাসায় কম্পিউটার কেনা হয়েছিল 97-এর দিকে, 97-এর দিকে। সো তখন যেই কম্পিউটারটা কেনা হয়েছিল সেই কম্পিউটারটার মনিটর ছিল সিআরটি মনিটর। তোমরা দেখেছো কিনা যে এই মনিটরের, এখন তো এরকম ফ্ল্যাট মনিটর কিনে, এটার পিছনে একটা বড় অংশ থাকে, ঠিক আছে।
ওই ধরনের সিআরটি মনিটর, মনিটরটা সাদা কালো ছিল। এইখানে এটার মধ্যে না কোনো সাউন্ড, ওয়াইফাই টোয়াইফাই তো আমরা কল্পনাই করতে পারতাম না, তখন ওয়াইফাই বাংলাদেশে অ্যাভেলেবল ছিলই না। আমরা ওই নিক ইসের কার্ড কিনতাম, ডায়াল আপের কার্ড কিনতাম, বিটিটিভির লাইন দিয়ে, বিটিটিভি বলতে এখন হলো বিটিসিএল আর কি, ওই ল্যান্ড ফোনের লাইন দিয়ে আমরা কানেক্ট করতাম। বিভিন্ন কোম্পানি ছিল, নাম হচ্ছে অগ্নি, বিজয়, ওদের কাছ থেকে ধরো 300 এমবি 300 টাকা দিয়ে কিনতে হতো। সো তখন খুবই এক্সপেন্সিভ ছিল, এবং এইগুলা আমরা কিনে ইউজ করতে মানে খুবই এত ভিডিও বা এই সে এগুলা ওই সময় দেখা কল্পনাই করতে পারতাম না। সো তখন যে জিনিসটা ছিল সে তোমার এই যে এই কার্ডগুলো, তোমার ধরো ভিজিএ কার্ড, যেটা ভিজিএ কার্ড হচ্ছে তোমার এই মনিটরে কোনো কিছু দেখার জন্য ভিজিএ কার্ড বা এই ধরনের কিছু একটা লাগে, যেটা দিয়ে ভিডিও দেখাবে তোমাকে। তারপরে তোমার আর কি কি সাউন্ডের জন্য কোনো সাউন্ড ছিল না, কম্পিউটারের মধ্যে কোনো সাউন্ড নাই, এদিকে একটা সাউন্ড বক্স সাউন্ডের মতো ছিল, এটা তোমার ওই কম্পিউটারটা শুরু হওয়ার সময় মানে শুরু হওয়া বলতে পাওয়ার সাপ্লাই দিলে বিপ করে আওয়াজ করতো, এই ধরনের একটা ব্যাপার ছিল। এবং এখন তো কম্পিউটার জাস্ট তুমি শাটডাউন করে দিলে বন্ধ হয়ে যায়, আবার ওই পাওয়ার বাটন করলে চালু হয়। তখনকার কম্পিউটার আসলে ওই একটা বাটন ছিল এখানে, এই বাটন দিয়ে করতে হতো, চালু করতে হতো, আবার ওই লেখা আসতো, তুমি যখন শাটডাউন দিতা তখন লেখা আসতো যে ইউর কম্পিউটার ইজ নাও সেফ টু টার্ন অফ, ইট ইজ নাও সেফ টু টার্ন অফ ইউর কম্পিউটার, এই ধরনের একটা লেখা আসতো। তারপরে আমরা হচ্ছে সুইচটা বন্ধ করে দিতাম, বুঝতে পারছো? সো এই ধরনের একটা কম্পিউটার, মানে সিডি ডিভিডি ড্রাইভ, ফ্লপি ড্রাইভ বলে একটা জিনিস ছিল, ফ্লপি ডিস্ক ড্রাইভ। সো ওইখানে আমাদের ইউএসবি টিউএসবি তো তখন ছিলই না, ফ্লপি ডিস্ক ড্রাইভ যেটা ছিল সেটার দুই ধরনের ফ্লপি ডিস্ক ড্রাইভ ছিল। এক ধরনের 5.5 ইঞ্চি এক ধরনের ফ্লপি ডিস্ক আছে, এই ফ্লপি ডিস্ক আমি দেখি নাই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে 3.5 ইঞ্চি, এটা আমি দেখেছি, এবং এটার আমি দেখেছি ড্রাইভ দেখেছি আর কি, যেখানে ইনসার্ট করতে হয় সেই ড্রাইভ দেখেছি, কিন্তু এই ধরনের ফ্লপি ডিস্ক আমি নিজের চোখে কখনো দেখি নাই, আর এইগুলা হচ্ছে আমরা ইউজ করতাম। আচ্ছা, তোমরা কি একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, তোমরা দেখেছো তোমরা যখন কম্পিউটার চালাও সি ড্রাইভ থেকে শুরু হয়, সি ড্রাইভ, ডি ড্রাইভ, তারপরে ই ড্রাইভ, ইভেন আমার এই কম্পিউটারও তোমরা দেখেছো, কিন্তু এ এবং বি ড্রাইভ বলে কোনো কিছু থাকে না, তাই তো? এটার কারণটা কি বলতে পারবা কেউ? এ এবং বি ড্রাইভ বলে কিছু থাকে না, এটার কারণটা কি কেউ বলতে পারবা? মানে কারো কি মানে গেস করতে পারো, অথবা কারো যদি জানা থাকে বলতে পারো। হ্যাঁ বলো। স্যার আসলে এখন এখন থেকে স্যার যেগুলো নামকরণ করা হয়েছে ওগুলাই সি ড্রাইভ দিয়ে সম্ভবত নামকরণ, এরকম কিছু একটা জানা ছিল স্যার। এখন মানে থেকে রিসেন্ট যে কম্পিউটার, মানে স্যার লেটেস্ট জেনারেশনের যে কম্পিউটার গুলো ছিল স্যার, হ্যাঁ, মানে সম্ভবত ফ্লপির পর মানে তখন থেকে আর কি মানে সি ড্রাইভ দিয়ে মানে নামকরণ শুরু করা হয়েছিল, এরকম কিছু একটা জানতে পারছি। কেন এ বি কি দোষ করলো? সি থেকে কেন শুরু করতে হলো? ডি থেকে শুরু করলে কি হইতো? স্যার ওকে, সমস্যা নাই, চিন্তা করো আরেকটু। এটা অনেকটা ওই যে ব্লাড গ্রুপ আছে না, এ বি, এ বি তারপর হচ্ছে ব্লাড গ্রুপ আছে, সি ব্লাড গ্রুপ নাই, এই জন্য সি থেকে শুরু করছে, তাই তো? ঘটনাটা মেবি এরকম হতে পারে। আচ্ছা, যাই হোক, অন্তত মানে একটা গেস করছো, মাথাটা একটু কি বলে খাটিয়েছো, বা মাথাটাকে একটু ব্যবহার করেছো, ঠিক আছে? সুন্দর সি সুন্দর আইডিয়া প্রোগ্রামের পাওয়া যায়। জন্য, হ্যাঁ বলো। সি প্রোগ্রাম সি দিয়ে প্রোগ্রাম কম্পিউটার দিয়ে বানাচ্ছে। কম্পিউটার করা হয়েছে, এই জন্য সি থেকে, আর কম্পিউটারও শুরু সি দিয়ে, এই জন্য সি থেকে, নাকি? এবি মনে হয় স্যার ইন্টারনাল কোনো ড্রাইভ হতে পারে। ইন্টারনাল ড্রাইভ যেমন? গেস করতে পারতেছি না স্যার। ওকে, আচ্ছা, তোমার মনে হচ্ছে যে এটা ইন্টারনাল কোনো কাজে ইউজ হয়, তাই তো? জি স্যার। ওকে, আর কেউ গেস করবা?
ওকে, আসলে এ বি ড্রাইভের জন্য আসলে এই যে দুই ধরনের ফ্লপি ড্রাইভ ছিল, এই দুই ধরনের ফ্লপি ড্রাইভের জন্য এ এবং বি, মানে এটাই এ এটাই বি হইতে হবে এমন কোনো কথা নাই। ওই সিস্টেমে যেভাবে কনফিগার করা থাকে এটা এ এটা বিও হইতে পারে। ঠিক আছে, মানে দুই ধরনের ফ্লপি যেহেতু আছে এই জন্য দুইটা ড্রাইভ বরাদ্দ থাকতো, এ এবং বি। ওই ওখানে ফ্লপি ডিস্ক এই দুইটা ড্রাইভ এখন যেরকম দেখো না যে সি থেকে দেখো, তখনও সি থেকে দেখা যেত, কিন্তু ধরো একটা ফ্লপি ডিস্ক ড্রাইভে আমি ফ্লপি ডিস্ক ইনসার্ট করলাম এবং সে ওইটা রিড করতে পারলো, তখন সে এ ড্রাইভটা দেখাইতো, বা বি ড্রাইভ সেট আপ করা থাকলে বি ড্রাইভে দেখাইতো। বুঝতে পারলা? সো এখন ধরো ওই ধরনের পুরাতন কম্পিউটার খুব কম, বা পৃথিবীতে বলতে গেলে ফ্লপি ডিস্ক ইউজ করে এখন কোন দেশে আছে কিনা আমি জানি না, কিন্তু ওরা এই দুইটা রেখে দিছে ওই কারণেই। কারণ তুমি যদি ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটির কোনো কিছু আসলে কখনো ইউজ করতে হয়, ধরো এটা ইউজুয়াল না, সবাই কিনে না, বা কি বলে ওটা ইউজ হয় না, কিন্তু কখনো যদি কোনো কাজে করা লাগে তাইলে যাতে করতে পারো সেই সিস্টেমটা রাখার জন্যই এ এবং বি ড্রাইভ দুইটা বরাদ্দ আছে। বুঝতে পেরেছো? ওকে, এরপর তোমার হিট সিঙ্ক অ্যাসেম্বলি, তো হিট এখানে প্রচুর হিট জেনারেট হয়, সেগুলো ই করে দেয়। আর মাদারবোর্ডের উপরে সব এই চিপগুলো লাগানো থাকে। আচ্ছা, যে জিনিসটা বলতে চেয়েছিলাম যে ওই যে এখন তো তোমরা দেখো যে ইন্টারনেটের জন্য যে একটা নিক কার্ড লাগিয়ে তারপরে এই ধরনের একটা সকেট থাকে, এটার মধ্যে তোমার ল্যানের কানেকশন দিয়ে দেওয়া যায়। তারপরে তোমার কি বলে সাউন্ডের জন্য এই ধরনের কয়েকটা পিন থাকে বলতে ওখানে পিন ইনসার্ট করা যায়। ঠিক আছে, তারপরে তোমার ভিজিএ তোমার কি বলে কম্পিউটারে এই দেখার জন্য, মানে মনিটরকে কানেক্ট করার জন্য এই ধরনের একটা থাকে। এগুলো সব কম্পিউটারের পিছনে তোমরা এখন দেখতে পাও, তাই না? এই জিনিসগুলো অটোমেটিক্যালি ওই মাদারবোর্ডের সাথে বিল্ট ইন করে দেওয়া থাকে। তোমরা এখন চিন্তাই করতে পারো না যে সাউন্ড মাদারবোর্ডের সাথে আসবে না, বা একটা কম্পিউটার কিনলা সেটার সাথে মাদারবোর্ড আসবে না, সাউন্ড আসবে না। তারপরে তোমার এখন তো দেখি যে নতুন অনেক যে পিসি গুলা করতেছে, এগুলোর মধ্যে ওয়াইফাই ডিভাইসও অটোমেটিক্যালি থাকে। সো এগুলা হচ্ছে মাদারবোর্ডে বিল্ট ইন অনেক জিনিস যেগুলো মানুষের লাগে। মানে তারা হচ্ছে রিয়েল টাইম থেকে টিউন করেছে কোম্পানিগুলা যে কি কি জিনিস মানুষ ইউজুয়ালি ইউজ করে, তো সেই জিনিসগুলাকে মাদারবোর্ডে বিল্ট ইন করে দিছে। আদারওয়াইজ আগে আমাদের কম্পিউটারে এই প্রত্যেকটা জিনিসের সাউন্ডের জন্য এরকম একটা কার্ডের স্লট ছিল কতগুলা। ঠিক আছে, স্লট আছে তোমার কম্পিউটার, মানে কারো যদি কম্পিউটার থেকে থাকে তাহলে দেখবা, তোমার কম্পিউটার করলেও দেখবা এই ধরনের লাগানোর স্লট আছে। অর্থাৎ তোমার ডেস্কটপ পিসিতে এই ধরনের কার্ড লাগানোর স্লট আছে, এবং র্যাম লাগানোর স্লটটা এই দিকটাতে থাকে আর কি। কয়েকটা র্যাম লাগানো যায়। সো এগুলো প্রত্যেকটার জন্য হচ্ছে এক একটা করে কার্ড। সো এখন কার্ড খুব কমই দেখা যায়, এখন দেখা যায় যে হয়তো দুই একটা কাজে কার্ড ইউজ করা হয়, যেগুলি এক্সট্রা ফিচার, তুমি ধরো বেশি গ্রাফিক্স অ্যাড করতে চাচ্ছ বা সামথিং লাইক দ্যাট। এখন কার্ডের স্লটও অত দেয় না, আগে প্রচুর স্লট থাকতো। এখানে আমাদের সব দেখা যেত যে ম্যাক্সিমাম স্লট 5-6টা স্লট করা থাকতো, অকুপাই করা থাকতো। বুঝতে পারছো? ওকে, আর রাউটার মডেম এগুলো তো ইন্টারনেটের কাজ, এগুলি আমাদের খুব একটা না বুঝলেও চলবে। ফ্রন্ট ইউএসবি অডিও কানেকশন, এদিকে মাদারবোর্ড থেকে কানেকশন লাগিয়ে এখানে কেসিং এর সাথে এটা অ্যাডজাস্ট করা হয়, আর এগুলাকে পেরিফেরাল ডিভাইস বলে। ওকে, আমরা এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। স্যার স্যার সি ড্রাইভটা স্যার কই থাকে স্যার, মানে মানে এগুলা তো ভার্চুয়াল, এগুলার কোনো, ধরো তোমাকে একটা হার্ড ডিস্ক দেওয়া আছে, এদিকে একটা জায়গায় হার্ড ডিস্ক থাকে এই দিকটাতে। সো এই হার্ড ডিস্কের মধ্যে সে ধরো এরকম কিছু ডিস্ক এটার ভিতরে থাকে, একটা স্পিন্ডল থাকে। স্পিন্ডল বলতে এইটা থেকে একটা রিড রাইট হেড থাকে, এইটা ঘুরতে থাকে প্রচুর জোরে, ধরো 120 রিভ পার সেকেন্ড, রেভলিউশন পার সেকেন্ড, এরকম স্পিডে এটা ঘুরতে থাকে, সে ডাটাটা রিড করে। সো ওই ইন্টারনাল আর্কিটেকচারটা ভিন্ন, আমাদেরকে লজিক্যালি এই ধরনের সি ড্রাইভ বা এই ধরনের বিভিন্ন ড্রাইভ এগুলা লজিক্যালি আমাদেরকে ভাগ করে দেখাচ্ছে। ইন্টারনালি আসলে সে কিভাবে এখানে ডেটাগুলো রাখছে সেগুলা বোঝাটা একটু মুশকিল।
কারণ এখানে অনেক টেকনোলজি আছে, এগুলির বেশিরভাগ আমি নিজেও বুঝি না, বা আমি নিজেও আমরা হার্ডওয়্যার নিয়ে তেমন কাজ করি না, তো সো এখানে ইন্টারনালি কিভাবে আছে সেটা আমরা জানি না। তবে তোমাকে ওই কম্পিউটারের যে মেমোরি, এটাকে জাস্ট একটা ওয়ান ডাইমেনশনাল টেপের মতো তোমার চিন্তা করতে হয়। তুমি ওই ক্যাসেট প্লেয়ারের টেপ আছে না, এই যে এরকম একদিক থেকে এই করে আবার আরেক দিকে এরকম, এই ধরনের ক্যাসেট প্লেয়ার তোমরা তো দেখার কথা। সো এই দিক থেকে রিলটা যে এরকম ভাবে যায়, এই যে একটা, এটা যেমন একটা বড় ফিতার মতো, এরকম একটা মেমোরিটাকে আমরা এরকম বড় একটা ফিতার মতো কল্পনা করি। সো ধরো এখান থেকে সি ড্রাইভ শুরু হলে তারপরে তুমি কত দূর পর্যন্ত দেওয়ার পরে এখান থেকে ডি ড্রাইভ, ঠিক আছে, তারপরে ই ড্রাইভ, এরকম করে তুমি যে পার্টিশন করো, এটাকে আবার ভাগ করে যদি দুইটা করো, তাহলে এখান থেকে হয়তো এফ ড্রাইভ দিলা বা ই করলা। সো পাশাপাশি দুইটা ড্রাইভ আবার মার্জ করা, ই করা সহজ, এগুলি কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। সো সি ড্রাইভটা, তোমার কথার সহজ উত্তর দিলে, এটা হচ্ছে একটা লজিক্যাল ভাগ আর কি। ঠিক আছে, এই ভাগটা তুমি যে কোনো সময় কন্ট্রোল করতে পারো, চাইলে তোমার ড্রাইভের সংখ্যা 2টা থেকে তুমি 10টায় নিয়ে যেতে পারো, কেউ না করবে না। পার্টিশনটা চেঞ্জ করে দেওয়া যাবে। হ্যাঁ, পার্টিশন চেঞ্জ করে দেওয়া যাবে, তবে পার্টিশন স্যার হাত না দেওয়াই ভালো, মানে যদি জ্ঞান না থাকে ওই দিকের, কারণ হচ্ছে অনেক সময় পার্টিশন চেঞ্জ করতে যে ডেটা ডিলিট হয়ে যায়। তখন ধরো তোমার এখানে আছে 50 জিবি ডেটা, ঠিক আছে, তোমার এটার সাইজ ছিল 60 জিবি, তুমি এটাকে 40 জিবি করে ফেলতেছো, তাহলে এই 50 জিবি থেকে দেখা যাবে ডাটা কিছু 10 জিবি ডাটা নাই হয়ে গেছে। বা ওদের সিস্টেমের অ্যাড্রেসিং এর জন্য কিছু রাখা লাগে, সেগুলি রাখতে যে তোমার অনেক ডাটা চলে গেছে, ঠিক আছে। সো এই জন্য মানে পার্টিশনে ই করা যায়, কিন্তু হাত না দেওয়াটাই বেটার। আর কিছু কেউ বলতে চাইছিলা? স্যার এখানে পার্টিশনটা বেশি করলে অনেকে বলে যে সমস্যা হতে পারে, মানে সমস্যা বলতে ওই মানে মেমোরি বেশি নাকি বেশি ইউজ বেশি হয়ে যায়। সংখ্যক বেশি সংখ্যক পার্টিশন করলে, জি স্যার। আচ্ছা, বেশি সংখ্যক পার্টিশন করলে একদিক থেকে সুবিধা, অন্য দিক থেকে একটু অসুবিধা আছে। যেহেতু একটা পার্টিশন করতে কিছু তথ্য রাখা লাগে তার, হ্যাঁ, পার্টিশন কোন জায়গা থেকে শুরু শেষ, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র। সো ওইটার জন্য কিছু মেমোরি তো সে খাবেই, ঠিক আছে। আর পার্টিশন মানে এখন এই সমস্যা হয় না। ধরো আমাদের আগে যেটা সমস্যা হইতো, আমরা সি ড্রাইভটা আগে খুব বেশি একটা বড় রাখতাম না, সি ড্রাইভে উইন্ডোজটা থাকে তো, সো খুব বেশি একটা বড় রাখতাম না, কারণ হচ্ছে সে কোনো কারণে যদি ধরো উইন্ডোজে কোনো একটা সমস্যা হলো বা তখন তার সি ড্রাইভটা পড়তে হয়। সো সি ড্রাইভটা পড়তে গেলে তখন দেখা যেত যে সি ড্রাইভটা বড় রাখলে তার অনেক সময় লাগতো এটা পড়তে, বা এটা সি ড্রাইভটা ফরম্যাট করতে আমরা ধরো নতুন একটা অপারেটিং সিস্টেম দিলে ওই সি ড্রাইভ ফরম্যাট করে তারপরে দিতাম, তো সো দেখা যেত অনেক সময় লেগে যাচ্ছে ওইটা ফরম্যাট করতে বা ই করতে। এখন এগুলা অনেক সময় কম লাগে আর কি। এখন সি ড্রাইভটা মানুষ বড়ই রাখার চেষ্টা করে, কারণ উইন্ডোজ বা এই সমস্ত যে আমরা সফটওয়্যার দিই এগুলোর ওজন অনেক বেশি হয়ে যায়। যেমন আমি একটা সময় এসে আমার ল্যাপটপের সি ড্রাইভ বা উইন্ডোজটা ফরম্যাট দিয়ে দিয়েছিলাম অনেকদিন রাখার কারণে। এগুলি তো ঝামেলা হলো, ধরো একবার তুমি ইনস্টল দিলা, তারপরে আবার এতদিন ইউজ করছি, ধরো 7-8 বছর ইউজ করতেছি, এখন যদি একটা উইন্ডোজ দেওয়া লাগে, তার মানে হচ্ছে এই 27 বছরে আমি যে সমস্ত সফটওয়্যার গুলো ইনস্টল করছি এগুলো সবই চলে যাবে। সেগুলো আবার দেখে দেখে প্রতি ইয়েতে আবার ইনস্টল করা, তারপরে কোনটা আবার বাদ পড়ে গেল, কোন ডেটা আবার কোথায় রয়ে গেল, ধরো ডেটাটা এনক্রিপ্টেড করে কোনো একটা অন্য ফরম্যাটে কোনো একটা ইয়েরা রাখছে, কোনো একটা সফটওয়্যার রাখছে, সো ওই সফটওয়্যার থেকে ডেটাটা তুমি প্রিজার্ভ বা ওই সফটওয়্যার থেকে সেফলি ডেটাটা রিস্টোর করার আগেই তুমি দিয়ে দিলে ফরম্যাট, সো তখন ওই ডেটা পাওয়াটা মুশকিল হয়ে যায়, বুঝছো। সো এগুলি আসলে অনেক দিন প্রস্তুতি নিয়ে ফরম্যাট দিতে হইলে দেওয়া লাগে। এটা ফরম্যাট দিতে আমি বাধ্য হয়েছি, কারণ হচ্ছে আমার দেখা গেছে যে উইন্ডোজটা যে আছে না, উইন্ডোজের সাইজ হয়ে গেছে 95 জিবি, বুঝতে পারছো। সো আমি ওইটা মানে 100 জিবি দিয়ে পার্টিশন করছিলাম, পরে আবার এখন আবার ফরম্যাট করে ই করছে আর কি। ওরা ওই আপডেট বা বিভিন্ন জিনিস নেয়, তো এগুলা করতে করতে ওদের সাইজ অনেক বেড়ে যায়। ওকে, আর কোনো কোশ্চেন এখানে? স্যার আপনি
যে এআরবি ড্রাইভের কথা বললেন, হ্যাঁ, তো এআরবি কি আগে থেকেই হার্ড ডিস্কে সেট আপ করা থাকে নাকি ওটাকে ইউজ করতে হলে এক্সটার্নালি কানেক্ট এটা করতে হয় বাইরে থেকে? হার্ড ডিস্কের না, এআরবি এই সিডি এগুলা হচ্ছে হার্ড ডিস্ক, বা তুমি ওই যে ইউএসবি ড্রাইভ যদি ইনসার্ট করো বা সিডি ড্রাইভ ইনসার্ট করো সেইগুলার ক্ষেত্রে এই সমস্ত লজিক্যাল ড্রাইভগুলো ইউজ হচ্ছে, ঠিক আছে। কিন্তু এবি ড্রাইভ হচ্ছে এই ফ্লপি ডিস্কের জন্য বরাদ্দ। তুমি কখনোই দেখতে পাবা না যে তোমাকে এ ড্রাইভ বা বি ড্রাইভ সে দিয়েছে। যতই তুমি ইউএসবি আরো কয়েকটা ইউএসবি, সবগুলাতে ইউএসবি লাগাইলেও দেখবা যে পরেই সে দিচ্ছে, সে কখনো এ বি ইউজ করতেছে না। সো এ বি হচ্ছে তুমি তোমার এখানে যদি কখনো ফ্লপি ড্রাইভ কানেক্টেড করো এবং তারপরে ফ্লপি ডিস্ক ওইটার মধ্যে ইনসার্ট করো, ফ্লপি ডিস্ক ইনসার্ট করার যেই জায়গাটা সেটাকে আমরা ফ্লপি ড্রাইভ বলি। সো ফ্লপি ড্রাইভে যদি কোনো কিছু ইনসার্ট করো তাহলে এখানে এই এ ড্রাইভ বি ড্রাইভ এগুলোতে কোনো একটাতে পাবে আর কি। স্যার হ্যাঁ বলো। স্যার ডিলেট আর ফরম্যাটের মধ্যে কি মানে পার্থক্য আছে? ডিলিট আর ফরম্যাট, ডিলিট টার্মটা সাধারণত আমরা ইউজ করি ধরো স্টিল রিকভারের কোনো চান্স আছে এই ধরনের ইয়ের ক্ষেত্রে, আর ফরম্যাট ইউজ করা হয় যে একেবারে ধরো ভ্যানিশড, আর কোনো কিছু অবশিষ্ট নাই, এই ধরনের ক্ষেত্রে সাধারণত ফরম্যাট ইউজ করা হয়। আলটিমেটলি খুব একটা পার্থক্য নাই, খুব কম পার্থক্য আর কি। মেইনলি ডিলিট করলে ধরো রিসাইকেল বিন বা এই ধরনের কোনো কনসেপ্ট থাকলে সেখান থেকে হয়তো রিকভার করার কোনো ওয়ে আছে কিনা দেখা যায় আর কি। মানে হচ্ছে স্যার আমার যেই ল্যাপটপ আছে ওইখানে আর কি উইন্ডোজ 7 ছিল, এটা উইন্ডোজ 10 দিছে, কিন্তু ফরম্যাট করি নাই উইন্ডোজ 7টা। এখন ঢুকলে আর কি দুইটা অপারেটিং সিস্টেমই দেখায়, কিন্তু উইন্ডোজ 7টা চলে না, কিন্তু উইন্ডোজ 10টা চলে আর কি। আচ্ছা, ওইটা ওই পুরোটা ফরম্যাট দিয়ে আবার উইন্ডোজ 10 যদি ইনস্টল দাও তাহলে ঠিক হয়ে যাওয়ার কথা আর কি। ওখান থেকে প্রয়োজনীয় ডাটা সরিয়ে তারপরে সি ড্রাইভ থেকে প্রয়োজনীয় ডাটা সরিয়ে ওইটা ফরম্যাট দিয়ে ই করলেই ঠিক হয়ে যাওয়ার কথা আর কি। জি স্যার। আর ফরম্যাটটা আমরা সাধারণত ইউজ করি একটা ড্রাইভের ক্ষেত্রে, বুঝছো। ডিলিট সাধারণত ধরো ড্রাইভের ক্ষেত্রে ডিলিট কথাটা যায় না, আমরা ডিলিট ওই ফাইল টাইল বা ফোল্ডার এগুলা ডিলিট করার কথা বলি, কিন্তু একটা ড্রাইভ হোল ড্রাইভ ফরম্যাট করার কথা, ফরম্যাট হচ্ছে ওইটার এই জিনিসটার জন্য যায় আর কি। ওকে, আর কিছু? ওকে, তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, সো কেমিক্যাল কম্পিউটার, তোমরা কি কেমিক্যাল কম্পিউটারের নাম শুনেছো কিনা? কেউ কি নাম শুনেছো কেমিক্যাল কম্পিউটার? শুনো নাই? এটা রেখেছি এখানে একটু মজার জন্য। সো তোমরা কেমিক্যাল কম্পিউটার সার্চ করে দেখবা কেমিক্যাল কম্পিউটার কি আসলে আছে কি নাই, ঠিক আছে। গুগলে সার্চ করে দেখবা কেমিক্যাল কম্পিউটার কি জিনিস, ঠিক আছে, অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা। ওকে, আমি হার্ডওয়্যারের কথা, হার্ডওয়্যার বা সফটওয়্যারের কথা আগেও বলেছি, কিন্তু এখানে একটু তোমার কি বলে একটু ছবি অ্যাড করে দিয়েছি একটা, যাতে দেখতে আর একটু বুঝতে পারো এই জিনিসগুলো হার্ডওয়্যার আর এই জিনিসগুলো সফটওয়্যার। সরি, গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স, ফেসবুক টেসবুক, এগুলো পিডিএফ টিএফ যা চালাও এগুলো সবই হচ্ছে সফটওয়্যার। এগুলোর বাস্তব কোনো অস্তিত্ব তুমি দেখতে পাও না, আর এগুলা হচ্ছে ফিজিক্যাল ডিভাইস। তোমার হাত যেমন দেখতে পাও সেরকম এগুলা কেউ দেখতে পাও। আমার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলো। সফটওয়্যার আর অ্যাপস এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে কি? সফটওয়্যার তো মানে অ্যাপস তো এক ধরনের সফটওয়্যার, ঠিক আছে। ওকে, সো এগুলো সম্পর্কে আমরা বলেছি। এবার আসো এই বেসিক ডিভাইস, এই হার্ডওয়্যারকে যে বিভিন্ন ভাগে ভাগ করে, এই ভাগগুলো আমি গতদিন একটা ভাগ দেখিয়েছিলাম, আজকে ধরো আরেকটু অর্গানাইজ করে আর যেই ভাগটা আমার বেশি পছন্দ হয়েছে সেই ধরনের একটা নিয়ে আসছি। ইনপুট ডিভাইস, এই কিবোর্ড মাউস মাইক্রোফোন এগুলাকে ইনপুট ডিভাইস বলে। আর প্রসেসিং ডিভাইস যেমন সিপিইউ, তারপর আরো বিভিন্ন ধরনের প্রসেসিং থাকতে পারে। মেমোরি বা স্টোরেজ, এই যে র্যাম, হার্ড ডিস্ক, এগুলাকে ফ্ল্যাশ ড্রাইভ, সিডি ড্রাইভ, এগুলো সবই মেমোরি অথবা স্টোরেজ ডিভাইস আমরা বলে থাকি।
সো আউটপুট ডিভাইস মনিটর, স্পিকার, প্রিন্টার, প্রজেক্টর এগুলো দিয়ে আউটপুট দেয়, তাই তো? মনিটর দিয়ে দেখি, স্পিকার দিয়ে শুনি, প্রিন্টার দিয়ে প্রিন্ট করে, প্রজেক্টর দিয়ে দেখি। সো এই ধরনের বেসিক এই ডিভাইসগুলো সাধারণত একটা কম্পিউটারে এই কম্পোনেন্টগুলা কানেক্টেড থাকে। অ্যাডিশনাল ধরো সুইচ, রাউটার এগুলো হচ্ছে তোমার ওই যদি ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে চাও বা এই ধরনের, সেসব ক্ষেত্রে তোমার এই অ্যাডিশনাল ডিভাইস ইউজ হয়ে থাকে। কমিউনিকেশন ডিভাইস ছাড়াও আরো অনেক ডিভাইস আছে, আমি জাস্ট একটা উদাহরণ এনেছি আর কি। ওকে, এখানে কোনো কোশ্চেন? গত দিন এগুলোর কথা আমি অল্প অল্প করে বলেছি, সো সমস্যা মনে হয় থাকার কথা না, থাকলে বলে ফেলতে পারো। মানে মনে করো না যে তুমি বললে পরে আরেকজন হা হা করে হেসে উঠবে বা এরকম, এরকম কোনো কিছু নাই। তুমি শিখবা তো ক্লাসেই, তাই না? ওকে, সো এইখানেও মানে একটা কম্পিউটারের মাদারবোর্ডের এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে, যে এটাকে সিপিইউ বলতেছে আর কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা দেখতেটা অনেকটা এরকম, এই জায়গায় বসানো হয়। র্যাম দেখতে এরকম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখানে এই যে বিভিন্ন এই এই যে দুইটা স্লট দেখতেছো, এই দুইটা স্লটে হচ্ছে র্যাম বসানো যায়, কোনোটার মধ্যে 3টা 4টা স্লট থাকে। আর এই যে এইসব জায়গায় হলো বিভিন্ন কার্ড বসানো যায়, এই যে জায়গায়। কার্ডও আবার বিভিন্ন ধরনের আছে। সো এটা এক ধরনের কার্ড, এটা আরেক ধরনের, এই দুইটা আরেক ধরনের কার্ড। এটা হচ্ছে হার্ড ডিস্ক, ডিভিডি বা সিডি ড্রাইভ, পাওয়ার সাপ্লাই দেখতে এরকম, হিটসিঙ্ক ফ্যান, ভিডিও কার্ড তো মানে ভিজিএ কার্ড এটা আর কি। ওকে, র্যাম, সিপিইউ, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, সিস্টেম ফ্যান, ফ্লপি ডিস্ক। সো কানেক্টেড যে এগুলো এগুলো আমরা আবার আবার একটু দেখলাম আর কি, আর একটু ক্লোজ পিকচার আর কি। ওকে, সফটওয়্যার যদি বলো তাহলে এই হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সফটওয়্যার তো আছে, এটা আমরা আগেই জানি। সো এইটা তোমার সফটওয়্যার দুই টাইপের, এটা তো আমরা জানি, যে একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো এই সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাধারণত ওপেন সোর্স, ফ্রিওয়্যার, এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয়। সিস্টেম সফটওয়্যারও ওপেন সোর্স আছে, ঠিক আছে? সো এটা আসলে এই এই ভাগের সাথে এটা মিলানো যাবে না, এটা আলাদা আরেক ধরনের সফটওয়্যার টাইপ বলতে পারো আর কি। এই ধরনের এখানে জাস্ট দুইটা এনেছি, এই ধরনের তুমি আরো বিভিন্ন শেয়ারওয়্যার বা আরো বিভিন্ন ধরনের নাম শুনবা, এই জন্য এখানে এটিসি দিয়ে দিয়েছি আর কি। সো এখানে যা দেখতেছো ওপেরা, গুগল, ইন্টারনেট এক্সপ্লোরার, অ্যামাজন, বিং, তারপরে এইগুলি অনেকগুলির আমি চিনি না আর কি, পেপাল, এগুলি সবই সফটওয়্যার, ওয়ার্ড, এক্সেল, তারপরে মাইক্রোসফট, ঠিক আছে? এগুলি সবই বিভিন্ন ধরনের সফটওয়্যার। ওকে, ইভেন প্লে স্টোর যে, এটাও এক ধরনের সফটওয়্যার। ওকে, আচ্ছা, এখানে আমরা কম্পিউটারের একটা হায়ারার্কি তুলে ধরেছি। কম্পিউটারের হায়ারার্কি কি জিনিস? মানে কম্পিউটার মেমোরির হায়ারার্কি। হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড আর কোনো কোশ্চেন আছে কিনা? হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড কিন্তু কোশ্চেন আমরা এর আগেই, মানে এখানেই হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড জিনিস শেষ। এগুলা থেকে পরীক্ষায় যদি বলো তাহলে তেমন কিছু থাকে না সাধারণত, তোমাকে কনসেপচুয়াল দু একটা জিনিস হয়তো জিজ্ঞেস করলে করা হইতে পারে, বাট এখানে থেকে সাধারণত পরীক্ষায় আমরা দেই না সাধারণত। ওকে, জাস্ট এগুলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মেইনলি এসব জিনিসের কথা বলা। ওকে, আচ্ছা, সো এরপরে আমরা কম্পিউটার মেমোরি সম্পর্কে যে বলেছিলাম সেইগুলোতে একটু চলে যাব। এখানে গতদিন বলেছিলাম যে সবচেয়ে ফাস্ট হচ্ছে রেজিস্টার, ভেরি এক্সপেন্সিভ, ভেরি ফাস্ট। পাওয়ার অন, এখানে পাওয়ার অন যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে ভোলেটাইল, আর পাওয়ার অফ যেগুলো লেখা আছে তার মানে হচ্ছে পাওয়ার অফ থাকলেও ডাটাটা থাকে, তার মানে সেগুলো হচ্ছে নন ভোলেটাইল, ঠিক আছে? সো এই যে তোমার যে রেজিস্টার আছে, এই রেজিস্টার বাড়ানো কমানোর কোনো ওয়ে নাই, ইভেন ক্যাশও বাড়ানো, প্রসেসর ক্যাশ, এই প্রসেসরের সাথেই এটা অ্যাটাচ থাকে। সো এগুলি বাড়ানো কমানোর খুব বেশি ওয়ে নাই, তুমি যখন কিনবা তখনই বেশি কম কিনতে হবে আর কি, কেনার পরে আর এটা তাহলে এটা ফেলে দিয়ে আবার আরেকটা নিতে হবে। এইগুলা হচ্ছে তোমার এই রেজিস্টার এবং ক্যাশ,
এগুলি হচ্ছে এই ধরনের। আচ্ছা, তারপরে হচ্ছে র্যাম। র্যাম তো আমরা দেখলামই, এটা ফাস্ট, অ্যাফোর্ডেবল, ভেরি শর্ট টার্ম, এবং ওই পাওয়ার অন করলে শুধুমাত্র থাকে, ভোলেটাইল। ঠিক আছে, এইগুলার চেয়ে দাম কম, স্পিডও কম। ঠিক আছে, তারপরে হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ বা ইউএসবি ড্রাইভ, এইগুলা এইগুলা হচ্ছে ধরো এর চেয়ে চিপ এবং লং টাইমও থাকে। হার্ড ডিস্ক টার্ড ডিস্ক এগুলোকে আরো লার্জ ক্যাপাসিটি, এগুলোতে আরো একটু টাইম লাগে অ্যাক্সেস করতে, এমনি ইয়ের দামও আরো কম। এরপরে ডিভিডি টিভিডি আরো বিভিন্ন ধরনের ইয়ে আছে আর কি। ঠিক আছে, সো এই ধরনের একটা, এখানে পাশাপাশি এই ছবিটা এনেছি কারণ এই পাশাপাশি একটু ছবি দেওয়া আছে। সো মানুষের আসলে ছবি টবি একটু মাথায় থাকলে তখন জিনিসটা দেখতে ভালো লাগে বা বুঝতে ভালো লাগে, এই জন্য এই ছবিগুলো একটু এনেছি আর কি। ওকে, এখন কথা হচ্ছে আমরা তো মেমোরি দেখলাম যে ওকে আমাদের কাছে এই ধরনের মেমোরিগুলো আছে। এই প্রত্যেকটা মেমোরিটা আসলে কিভাবে থাকতেছে ইন্টারনালি, তোমাকে ওইগুলা চিন্তা করতে হবে না। এখানে এই হার্ড ডিস্কের যেটা হয় এটা হলো এই ধরনের সিডির মতো কতগুলো আছে, এগুলো ঘুরতে থাকে। এদিকে রিড রাইট একটা হেড আছে, এটা এখান থেকে তোমার ডাটা রিড করতে থাকে আর কি। তার এইগুলো আলাদা মেকানিজম আছে। কেউ যদি ইন্টারেস্ট থাকে ইউটিউবে হার্ড ডিস্কের ভিতরের লিখে সার্চ দিয়ে ইনসাইড হার্ড ড্রাইভ বা এগুলি লিখে সার্চ দিলে ভিতরে দেখবা যে কি সুন্দর কিভাবে কাজ করে। তো ওগুলো আমাদের তত একটা দরকার নেই, আমাদের জাস্ট লজিক্যালি চিন্তা করতে পারলেই হবে যে কম্পিউটার মেমোরি নেয় হচ্ছে, ধরো এই সব বলেছি ওয়ান ডাইমেনশনাল টেপ, একটার পর একটা তোমাকে এরকম একটা ওয়ান ডাইমেনশনাল টেপের মতো তোমাকে দিয়ে যাচ্ছে। এটা এখন 1 বাইট হোক 1 কিলোবাইট হোক, আচ্ছা ওগুলা কি জিনিস সেগুলোতে আমরা আরো পরে আসতেছি। কিন্তু কথা হচ্ছে যে আমরা বিভিন্ন ডেটাকে কিভাবে 1 এবং 0-তে রিপ্রেজেন্ট করব। কারণ আমাদের এই জিনিসগুলোর ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, ডিভিডি সিডি এগুলা বিভিন্ন মেকানিজম দিয়ে তৈরি করা হয়, এমন ভাবেই তৈরি করা হয় যাতে সেখানে 1 আর 0 ছাড়া আর কিছুই না থাকে, মানে 1 আর 0 ছাড়া আর কিছু থাকতে পারে না আর কি। দুইটাই থাকতে হয়। সো আমার রিপ্রেজেন্টেশন জাস্ট 1 এবং 0-র মধ্যে, যে কোনো ডেটায় আমরা যত কিছু দেখি সবকিছু তোমাকে 1 আর 0-তে কনভার্ট করতে হবে। এগুলো নিয়ে আরো আলোচনা আছে, আমরা পরে আসতেছি। এখানে একটু মজা করার জন্য বলা আর কি যে সরি, তোমার হাতে যেহেতু 10টা আঙ্গুল আছে তাই তুমি ডেসিমেলে হিসাব করতে ভালোবাসো, বা তুমি টাকা যখন দাও ডেসিমেলে হিসাব করে দাও। ঠিক আছে, বাইনারি বা হেক্সাডেসিমেল বা অন্য কোনো ইয়েতে দাও না। কম্পিউটারের সেরকম আমরা ধরতে পারি যে হাতে 2টা আঙ্গুল আছে। ঠিক আছে, মানে হয়তো তুমি সিপিইউ বা এগুলোতে আঙ্গুল খুঁজলে পাবা না, কিন্তু এটা আমরা ধরে নেই ভার্চুয়ালি। কারণ হচ্ছে কম্পিউটার কোন নাম্বার সিস্টেম কম্পিউটার ইউজ করে বলো তো? বাইনারি নাম্বার। বাইনারি, তাই তো। সো কম্পিউটারের 2টা আঙ্গুল, তাই কম্পিউটার বাইনারি পছন্দ করে। তোমার 10টা আঙ্গুল, তাই তুমি 10টা পছন্দ করো। সেটা হচ্ছে একটু মজা করে বলা, মনে করো না এটা সিরিয়াস কোনো থিওরি আছে। স্যার আমি যদি একটা জিনিস হ্যাঁ জিজ্ঞেস করি, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার কথাটা হচ্ছে মানুষই তো কম্পিউটার আবিষ্কার করছে, তাই না? হুম তো মানুষ যেহেতু ডেসিমাল নাম্বারটা বুঝে, তাহলে কম্পিউটার কেন স্পেসিফিক্যালি বলতে হলো সে বাইনারি বুঝে, মানে তাকে কেন 0 এবং 1 দিয়ে ডিফাইন করতে হচ্ছে? এটা ওকে রিজনটা কি ছিল ওকে, স্যার? নাইস কোশ্চেন। এরপরেই আমরা আসতেছি কেন আসলে আমাদেরকে 1 এবং 0-তেই যেতে হলো। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি আসলে 2টা স্টেট, একটা সুইচ যদি দেখো, একটা সুইচের আসলে 2টা স্টেট আছে, তাই তো, একটা অন আর একটা অফ, তাই তো। 2টা স্টেটে একটা সুইচকে রাখতে পারো। তুমি যখন ভোল্টেজ হিসাবে যদি পাস করো, তাইলে তুমি ভোল্টেজ আছে নাই আছে নাই, এই 2টা স্টেটেই তুমি পাস করতে পারবা। ধরো একটা ওয়্যার দিয়ে, একটা তার দিয়ে তুমি সিগন্যাল পাঠাতে চাও, তাহলে আইদার তুমি কারেন্ট যাচ্ছে অথবা যাচ্ছে না, এই ধরনের সিগন্যাল দিয়েই তো ওই পাশে পাস করবা। ঠিক আছে, সো যখন কারেন্ট যাচ্ছে না তখন আমরা ওইটাকে ভোল্টেজ লো বলতেছি, যখন যাচ্ছে তখন বলতেছি হাই। ঠিক আছে, যখন এই সুইচের কথা যদি চিন্তা করো, সুইচ যদি অফ থাকে তাহলে আমরা বলতেছি অফ, বা এগুলা আসলে
অল্টারনেটিভলি ইউজ হয়, লো হাই, অফ অন, 0 1। ঠিক আছে, সাধারণত লো, অফ, 0 এগুলাকে একই ধরা হয়, হাই, অন, 1 এগুলাকে একই ধরা হয়। অনেক সময় হাই লো এই দুইটা ইন্টারচেঞ্জ হয়, বাট ওগুলা তোমাদের এখন জানা দরকার নেই। এগুলা কেউ যদি এইসব দিকে ইন্টারেস্ট থাকে তার হয়তো ওই হাই লো কোনটা আবার চেঞ্জ হয় কখন কি এগুলা তোমরা জানবা। বাট মেইনলি হচ্ছে আমাদের দুইটা স্টেট আছে, কারণ আমরা আইদার কারেন্ট পাঠাতে পারি অথবা পারি না। তুমি যদি ওই মেমোরি ডিভাইসের এর কথা চিন্তা করো, তাহলে সে এটাকে সিডি ডিভিডি যে যখন রাইট করে, রাইটটাকে অনেক সময় বলা হয় বার্ন। বার্ন মানে কি? পুড়িয়ে দেওয়া না, জি বা স্যার। পুড়ে যাওয়া। সো ধরা হয় যে ধরো যে একটা আছে এখানে, একটা কোনো কিছু, একটা জিনিস আছে, এটার মধ্যে তুমি একটু পুড়ে দিয়ে এটাকে ধরো ডাউন করে দিচ্ছ বা এরকম। সো এখানে তুমি রাইট করে গেলা। তুমি আগে পাওয়া যেত ওয়ান টাইম সিডি রাইট, অর্থাৎ কম দামি সিডি, এগুলা জাস্ট একবারই রাইট করতে পারবা। একবার রাইট করে ফেললে ওইটার মধ্যে আর কিছু চেঞ্জ করতে পারবা না। তার মানে ওইটার মধ্যে আসলেই কি এই ধরনেরই দিয়ে ওই যে 1 0, ধরো সবগুলো 1 আছে, ওখানে একটু পুড়ে দিয়ে ওটা 0 করে রাখলো, ওটা পুড়ে দিয়ে একটু 0 করে রাখলো, এরকম করে ডেটাটা আসলে সে রিপ্রেজেন্ট করে আর কি। ওখানে অনেক টেকনোলজি আছে, ওই সমস্ত টেকনোলজি বুঝতে গেলে আলাদা ট্রিপলি বা ওগুলির বিভিন্ন কোর্স করা লাগবে। ঠিক আছে, সো ওই দিকে আমরা যাচ্ছি না, জাস্ট তোমাদের একটা ধারণা দিয়ে রাখার জন্য আমরা ওই জিনিসটা বললাম। সো যেহেতু হাই লো কম্পিউটারের মধ্যে এই সবকিছু ইলেকট্রনিক ওয়্যার দিয়েই আমাকে পাস করতে হবে বা ইলেকট্রনিক জিনিসের মধ্যেই আমাকে রাখতে হবে, তো সো এখানে তো ডেসিমেলে আসলে কনভার্ট করার, মানে ডেসিমেলে এটা রাখার কোনো ওয়ে আছে? 10টা স্টেট বানানোর তো কোনো ওয়ে নাই, বুঝতে পেরেছো? তুমি বলতে পারো যে এই জায়গায় যদি আমি 10টা, অর্থাৎ এত বড় আছে, আমি 1 হইলে এতটুকু পুরাবো, 2 হইলে এতটুকু, 3 হইলে এতটুকু, 4 হইলে এতটুকু পুরাবো। এইটা মেজারমেন্ট করতে আবার প্রচুর টাইম লাগবে। আর এই যে এগুলা যে রিড করে, একটা কম্পিউটার 1 সেকেন্ডে 10⁸ ডাটা অ্যাপ্রক্সিমেটলি, এখন আরো বেশি, অ্যাপ্রক্সিমেটলি 10⁸ ডাটা 1 সেকেন্ডে সে এক্সিকিউট করতে পারে। ঠিক আছে, 1 সেকেন্ডে 10⁸ ডাটা সে এক্সিকিউট করতে পারে, মানে এটা ইনস্ট্রাকশন সে এক্সিকিউট করতে পারে। তার মানে বুঝো সে কত ফাস্ট, মানে একটা ধারণা দেওয়ার জন্য বলতেছে যে কত ফাস্ট সে চলে। সো এইখানে তোমার এই মেজারমেন্টটা সে ওখান থেকে রিড করবে, সেটা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে সিস্টেমটা। সো সিস্টেমটাকে এই জন্য 1 আর 0 অন আর অফ এর মধ্যে রাখা হয়েছে, যাতে এখান থেকে এগুলা রিড করতে তার খুব বেশি একটা সমস্যা না হয়। ওকে, সো তুমি কি তোমার কোশ্চেনের উত্তর কিছুটা পেয়েছো যে কেন ডেসিমেলে গেল না, 1 0তেই কেন বা বাইনারিতে কেন আসতে হলো? জি স্যার। বাট স্যার আমি যদি হ্যাঁ আরেকটা জিনিস জিজ্ঞেস করি, হ্যাঁ যে আপনি যেটা বলছেন 0 এবং 1 ভোল্টেজ হাই অথবা লো অথবা হ্যাঁ অন অথবা অফ, হ্যাঁ তো এটা তো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একটা অপারেশন, যেমন এন্ড অর ন্যান্ড এগুলার একটা অ্যাপ্লিকেশন। তো এটা মানে হচ্ছে এইটার, ভোল্টেজ অন করা বা অফ করা। হ্যাঁ ভোল্টেজ অন করা বা অফ কিন্তু করা, মানে যদি হ্যাঁ যদি যদি আমি মনে করেন 1001 একটা বাইনারি নাম্বার লিখলাম, তো হ্যাঁ এটাতে কি মানে কম্পিউটার কিভাবে বুঝতে পারে যে 1 মানে হচ্ছে ভোল্টেজ অন, তারপর যে দুটো জিরো বললাম সেটা হচ্ছে অফ অফ আবার অন? এটা দ্বারা আমি কিভাবে ফিজিক্যালি একটা মানে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি? একটা ল্যাঙ্গুয়েজ কি, ধরো 1001 এই ধরনের ডেটাটা পাঠাতে চাচ্ছ, তাইলে ধরো প্রথমে ভোল্টেজ হাই, তারপরে ভোল্টেজ লো, তারপরে ভোল্টেজ লো, ওকে, তারপরে ভোল্টেজ হাই। এটা একটা মেকানিজম। এছাড়া আরো মেকানিজম আছে আমাদের, পরে সম্ভবত ওই স্লাইডগুলো যদি আমি এখন ইনক্লুড নাও করে থাকি, করেছি কিনা আমার মনে নাই, যদি ইনক্লুড না করে থাকি তাহলে পরের ক্লাসে আমি ইনক্লুড করে দেখাবো আর কি। অর্থাৎ সে তো ওয়্যারের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে এইরকম ডেটাটা পাঠাবে, তার ওখানে এই জিনিসটা থাকবে। সো সেটা থেকে সে 1001 বুঝবে, এটা 1, এটা 0, এটা 0, এটা 1, এই ধরনের সে বুঝে নিবে। এটা জাস্ট তোমাকে কনসেপ্ট বোঝানোর জন্য বললাম। সো তুমি একটা বাইনারি, একটা ডেসিমেল নাম্বারকে, ধরো ডেসিমেল নাম্বার 125 আছে, এটাকে তো বাইনারিতে কনভার্ট করা যাবে, তাই না? সো বাইনারিতে কনভার্ট করে তারপরে তুমি এটাকে এখান দিয়ে পাস করতে পারবা ওই ওই কনভার্টেড নাম্বারটা, ওই পাশ থেকে নিয়ে আবার সে ডেসিমেলে
কনভার্ট করলো। তুমি বলতে পারো যে ডেসিমেলে কিভাবে তাইলে আবার কনভার্ট করে না করে, সেগুলির আসলে আরো কিছু জটিল মেকানিজম আছে, সেগুলি আমরা যতটুকু পারি ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, বাট একেবারে এক্স্যাক্টলি হয়তো আমরা বলতে পারবো না, কারণ অনেক জটিল মেকানিজম এখানে আছে। বেশি কঠিন মেকানিজমের দিকে আমরা আসলে যেতে চাচ্ছি না, কারণ আমাদের মেইন জিনিসটা হচ্ছে কনসেপ্টটা বুঝে, একেবারে এক্স্যাক্টলি কিভাবেই কাজ হয় ওখানে আমরা নিজেরা যাতে বুঝে একটা সিস্টেম তৈরি করতে পারি, সেটা আমাদের এই কোর্সের জন্য কোনোভাবেই দরকার নেই। বুঝতে পারছো? আমাদের এই জি স্যার। কোর্সের জন্য আমরা যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে এই সমস্ত জিনিসে তুমি যাতে একেবারে অন্ধকারে না পড়ে থাকো, যে তুমি এখানে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছ, ইন্টারনালি এটা কিভাবে কাজ করতেছে সেটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, তোমার কাছে মনে হচ্ছে ওই দিক থেকে এটা ম্যাজিক কাজ করে, ম্যাজিক, পাইথন একটা ম্যাজিক, সো ওখানে দিলে সে ম্যাজিক্যালি কাজটা করে দেয়। সো এই জিনিসটা যাতে তোমার কাছে না মনে হয়, ওই পাশে কি কাজ হয় তার যাতে কিছুটা ধারণা তোমার মাথায় থাকে, যে ও আচ্ছা এটা তাইলে এমনি এভাবে কনভার্ট করে সেইভাবে হয়তো করতেছে। হ্যাঁ, সো সেই জন্য আমরা জাস্ট এই জিনিসগুলা বলতেছি, আদারওয়াইজ আমাদের এই জিনিসগুলা খুব একটা প্রয়োজন নাই, বা এগুলা খুব একটা মানে ইম্পর্টেন্ট কিছু না আমাদের জন্য। বুঝতে পেরেছো বিষয়টা? ঠিক আছে স্যার। ওকে, সো তোমার ডেসিমেল আর বাইনারির কনফিউশনটা কি এখনো দূর হয়েছে না কিছু আছে? থাকলে কোন জায়গাটায়? স্যার অনেক কিছু বুঝতে পারছি। মানে আমি যতদূর আপনার কথা থেকে এই সিদ্ধান্তে আসতে পারলাম সেটা হচ্ছে, হ্যাঁ মনে করুন কম্পিউটারটা বুঝে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর আমি বুঝি বাংলা, তাহলে তার হ্যাঁ, সাথে কথা বলতে হলে আমি ইংলিশটা ইউজ করবো, আর সে যদি আমার সাথে কথা বলতে চায় বাংলাটা ইউজ করবে, মেবি এরকম কিছু হতে পারে। হ্যাঁ হতে পারে, সেগুলি আরো উপরের লেভেল, ল্যাঙ্গুয়েজ আরো উপরের লেভেলের। আমরা আমরা কিভাবে কম্পিউটারের সাথে কমিউনিকেট করব সেগুলো আমরা আজকের ক্লাসের মধ্যে তো যেতে পারবোই না, সামনের কোনো কয়টা ক্লাস পরে আমরা যেতে পারি দেখি। সো মানে আগে তো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটা থাকতে হবে, আগে তুমি যে একটা বাংলা ল্যাঙ্গুয়েজ বলতেছো তোমার ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে সেটা তো আগে জানতে হবে, তারপরে না আরেকজন ইংলিশ জানে সেটা কিভাবে কাজ করে সেটা জেনে তারপরে দুইটার মধ্যে ইন্টারাকশন কি কি ওয়ার্ড ম্যাপ করা যায় বা কিভাবে একটার সাথে আরেকটা ম্যাপ করানো যায় সেই জিনিসগুলো আমরা চিন্তা করব, তাই না? জি স্যার। ওকে, সো আমরা এখন একটা ল্যাঙ্গুয়েজ মানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বলতে তার যে ল্যাঙ্গুয়েজ তো ডিফাইন হবে হচ্ছে পরে, আগে কি কি রিসোর্স আছে সেটা দেখে তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতে যাব, ঠিক আছে? ওকে, সো ধরো যে একটু আরেকটু সহজ করে বলি, ধরো আমরা মুখে কথা বলতে পারি, সো আমাদের কথা বলার যে একটা রিসোর্স আছে, মানুষ মুখ গহ্বরে বিভিন্ন জায়গায় জিহ্বাকে স্পর্শ করে বিভিন্ন শব্দ তৈরি করতে পারতেছে। সো এমন যদি হইতো যে মানুষ শব্দ তৈরি করতে পারে না, ঠিক আছে, বা ধরো যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড অথবা তোমার যাদের হেয়ারিং প্রবলেম আছে, তারা কিভাবে বুঝে? তারা তো ওই দেখে বুঝে। সো তার জন্য ল্যাঙ্গুয়েজটা, তুমি হেয়ারিং এর যে ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছো, ঠিক আছে, স্পিকিং এর যে ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি স্পিক করতেছো, এটা তোমার জন্য একটা রিসোর্স, তোমার জন্য একটা ধরো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি স্পিক করলে কাজ হবে, কিন্তু তার জন্য কিন্তু কাজ হবে না। তার জন্য তুমি একটা ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতে হলে তার জন্য ওই জিনিসগুলো চিন্তা করেই, তার কি কি রিসোর্স আছে সেই জিনিসগুলো চিন্তা করেই করতে হবে। তুমি স্পিকিং ল্যাঙ্গুয়েজ তার জন্য বানিয়ে কোনো লাভ নাই, তাকে হয়তো কি বলে রিটেন কিছু দিতে হবে, এবং রিটেন কিছুটা সে যে বুঝবে সেই জন্য তুমি ওই সাইডে বুঝার জন্য ইন্টারাকশনের জন্য কিছু রিসোর্স তৈরি করবা, তোমার সাইড থেকে যাতে ওইটা ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারো সেই জন্য কিছু রিসোর্স তৈরি করবা, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা আরেকটু আগাই। এখন এই যে একটা অন বা অফ করে রাখতে পারছি, এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে বিট, এই ধরনের ইউনিটকে আমরা বলতেছি বিট। যেমন টাকা পয়সার একেবারে সর্বনিম্ন কয় টাকা তুমি দিতে পারবা, বা টাকার ইউনিট যেমন 1 টাকা, বা পয়সা যদি ধরো 1 পয়সা, এই ধরনের এরকম তোমার আমাদের কম্পিউটার মেমোরির ইউনিটটা হচ্ছে বিট। একেবারে ছোট একটা ঘর তোমাকে দেওয়া হলো, একটা ঘর দেওয়া হলো বলতে এই যে এই ধরনের বার্ন করার মতো একটা জায়গা তোমাকে দেওয়া হলো, বা এইভাবে ডেটা পাঠানোর জন্য তোমাকে একটা জায়গা দেওয়া হলো, জাস্ট তুমি একটা জায়গা পেলা। বলো তো এখানে তুমি কি কি রাখতে পারবা?
আইদার জিরো অথবা ওয়ান। আইদার 0 অথবা 1, তাই তো? এখানে বলাই আছে আইদার 0 অথবা 1, অর্থাৎ একটা বিট পেলে তুমি দুইটা রিপ্রেজেন্টেশন রাখতে পারতেছো। ওকে, তাহলে তোমাকে এরকম আরেকটা বিট যদি দেই, পাশাপাশি দুইটা বিট দেই, তাহলে তুমি কয়টা রিপ্রেজেন্টেশন রাখতে পারবা? এখানে দুইটা আর এখানে দুইটা, তাই তো? এখানে 0 1, এখানে 0 1, তার মানে 2 প্লাস 2 ইকুয়াল টু 4 নাকি? জি স্যার, 2 স্কয়ার স্যার বলা যাচ্ছে। ওকে, 2 প্লাস 2 ইকুয়াল টু 4। ওকে, তাহলে তোমাকে যদি তিনটা দেই তাহলে কি করবা? তিনটা দিলে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে 2 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু 6। ঠিক আছে কিনা? স্যার এটা 2 কিউব হতে পারে স্যার। 2 কিউব কেন? 2 কিউব কেন? এটা কি স্যার কোনোভাবে পারমুটেশনের সাথে যায়? পারমুটেশনের কারণ সাথে এখানে যায় তো না। একই নাম্বার বারবার বসতে পারে। হ্যাঁ, বারবার বসতে পারে, তাহলে কি তাহলে হবে? স্যার এটা রিপিটিভ। রিপিটিভ মানে আমি কি কোথাও ভুল করেছি এখানে, অথবা এখানে কোনো জায়গায় ভুল করেছি? আমার এই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা? স্যার এখানে দুইটা স্যার গুণ হবে স্যার, সম্ভব স্যার গুণ হবে স্যার। গুণ হবে? কেন গুণ হবে? স্যার স্যার সেটা পারমুটেশনের মতো স্যার হয়ে যাচ্ছে, মানে মানে রিপিটেড পারমুটেশন পারমুটেশনস হবে এখানে। আমি টু টু দি তো পাওয়ার n সংখ্যক এরকম টাইপের স্যার। মানে ফর্মুলা বলে তো আমাকে লাভ নাই, কারণ আমি তো আসলে তোমাদের মতো এত ফর্মুলা টর্মুলা পারি না। আমাকে বোঝাতে হবে হচ্ছে কিভাবে আসলে এই জিনিসটা আমি হিসাব করব, যে কিভাবে ধরো 6টা কম্বিনেশন যে বললাম, 6টা কম্বিনেশন কি কি, বা আমি যদি আরো কম কম্বিনেশন বা বেশি কম্বিনেশন বলি তাহলে সেই কম্বিনেশন গুলা কি কি, সেগুলা একটু চিন্তা করো। দুইটা না স্যার, মানে আচ্ছা একটা নিতে পারে, বাট একটা ডেট। আচ্ছা, এই একটার জন্য তো দুইটা রিপ্রেজেন্টেশন তুমি এটা মানে বিলিভ করতেছো, তাই না? দুইটা রিপ্রেজেন্ট 0 আর 1, দুইটা দিলে তোমার 0 0 0 1 1 0 1 1, তাই তো? এই চারটা ঠিক আছে তো? ঠিক আছে জি স্যার, জি স্যার। এখানে দুইটা যোগ এখানে দুইটা, চারটা, আর এখানে তাহলে তিনটার জন্য দুইটা যোগ দুইটা যোগ দুইটা, 6টা। এটার সাথে কি অপোজ করো? আহ, স্যার না জি না স্যার, স্যার, আরো এরকম দুইটা হবে এক্সট্রা স্যার, পাওয়া মানে যাবে স্যার। স্যার 0 স্যার 0 0 1 বা 0 1 এরকম করে স্যার। স্যার কয়টা হবে? কম্বিনেশন গুলো স্যার মানে হচ্ছে কয়টা আমাকে আমাকে এখানে খেয়াল রাখ। 8টা হবে স্যার। বলতেছো এখানে 8টা হবে? টু টু দি পাওয়ার n সংখ্যক এরকম টাইপের। 2 টু দি পাওয়ার n কোত্থেকে পাইলা? এটা ধরো 8টা বললাম, কিন্তু 2 যোগ 2 যোগ 2 করলে তো 6 হচ্ছে, 8 হচ্ছে না। আর স্যার এটা n টু দি পাওয়ার r এর ফর্মুলা স্যার আপনি n টু দি পাওয়ার r, r কি আর n কি? n হচ্ছে স্যার আপনি স্যার প্রথমে বললেন না স্যার যে হচ্ছে হ্যাঁ, বলে ফেলো। 0 1 1 0 বা 0 0 0 1 1 0 1 1 0, এই চারটা বললেন না স্যার? হ্যাঁ স্যার তিনটা ডাটার ক্ষেত্রে স্যার এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, মানে স্যার 0 0 0 1 1 1 বা হচ্ছে 1 0 0 1 0 এরকম 1, কয়টা? স্যার এরকম এরকম 8টা স্যার আপনার হচ্ছে 8টা আসে? টোটাল তাহলে 8টা আসবে স্যার, যেটা তাহলে হচ্ছে এটা কি 2 টু দি পাওয়ার n ধরলে আসে, তাই 2 টু দি পাওয়ার n, নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে? স্যার স্যার এখন যদি স্যার মানে পরেরটা যে 4 বিটের যদি যায় তাহলে স্যার সেটা 16টা হয়ে যায় স্যার। 16টা 5 হয়ে যায়। বিটের যদি যায় স্যার সেটা হচ্ছে আপনার স্যার 32 হয়ে যাচ্ছে স্যার, এই কারণে মানে সিকোয়েন্স সো এটা 2 টু দি পাওয়ার আমি খেয়াল n, করলাম হচ্ছে স্যার 2 টু দি পাওয়ার n, এই কারণে 2 টু দি পাওয়ার n ধরলে মিলে, এই জন্য করতেছি নাকি? এরকম মনে হয়। ওকে, সো এটা মানে আসলে আমি এই যে 2 প্লাস 2 লিখেছি, তোমরা ধরতে পেরেছো মোটামুটি, কিন্তু বলতে হবে আর কি, হয়তো লজ্জা করে বা যেভাবেই হোক বলছো না, আমি ইচ্ছা করে এখানে ভুলটা করেছি দেখার জন্য যে তোমরা কি রেসপন্স করো, মানে তোমরা কি লজিক্যাল একটা জিনিস মেনে নাও নাকি আমার
এগেইনস্টে যাও, তোমাদের উচিত হবে আমার এগেইনস্টে যাওয়া, কারণ লজিক্যাল যেটা সেটা তো লজিক্যালি, তাই না? এখানে আমি 2+2 যেটা লিখেছি এটা আসলে ভুল, এভাবে লিখলে হবে না। কারণ হচ্ছে কি, দেখো এখানে একটা বিটের জন্য আমরা দুইটা কম্বিনেশন পাচ্ছি, আরেকটা বিট যদি যুক্ত করি এটার জন্য 0 1, এটার জন্য 0 1, তাই তো? এই 0-র জন্য এখানে 0 1 আসলো, এই 0-র জন্য এখানে 0 1 আসলো। তার মানে কি, সরি এখানে 0 না, এটা 1, তাই তো? সো এইখানে 0-র জন্য আগে এতটুকুতে যে কম্বিনেশনটা ছিল এখানে 0-র জন্য একবার আসবে, এখানে 1-এর জন্য সেম কম্বিনেশনটা আরেকবার আসবে। তার মানে 0-র জন্য একবার, 1-এর জন্য একবার। সো এখানে যদি 2 হয় তাহলে এখানে কম্বিনেশন আছে কয়টা? দুইটা ইনটু দুইটা এই দিকে আছে দুইটা, তাহলে টোটাল 4টা হলো। ঠিক আছে, এই জায়গায় যদি আসো, আমরা এখান থেকে দেখে আসছি এই 2 বিটের জন্য কম্বিনেশন হচ্ছে 4টা, 0 0 0 1 1 0 1 1। এখন এই যে আরেকটা বিট তোমাকে অতিরিক্ত দেওয়া হইলো, এই বিটটা আইদার 0 হবে অথবা 1 হবে। এই 0-র জন্য কিন্তু তুমি এই পুরা জিনিসটা আছে, এই 1-এর জন্য পুরা জিনিসটা আছে। তাহলে এইখানে যদি 4টা কম্বিনেশন হয়, এটার জন্য সেম 4টা কম্বিনেশন। সো এটার জন্য তোমার কি বলে, তার মানে হচ্ছে এখানে দুইটা কম্বিনেশন আছে, 2 ইনটু এই পাশে কম্বিনেশন আছে কয়টা? 4টা। ওকে, 4 2 8। তার মানে হচ্ছে প্রতিটার জন্য, প্রতিটায় যেহেতু 2টা করে কম্বিনেশন, সো ওই আগের যেগুলা আছে সেগুলোর জন্য তো যতগুলা কম্বিনেশন আমরা হিসাব করেই আসছি। এখন এইখানে 0 দিলে একবার ওই কম্বিনেশনগুলো সবগুলো ইউজ করতে পারবো, এখানে 1 দিলে ওই কম্বিনেশনগুলো সেম কম্বিনেশনগুলো আবার ইউজ করতে পারবো। তার মানে আসলে ডাবল হচ্ছে। ঠিক আছে, 0-র জন্য একবার, 1-এর জন্য একবার। এখন তোমাকে যদি 4 বিট দেই তাহলে তুমি বলবা 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, তাই তো? তার মানে হচ্ছে 2 2 4, 4 2 8, 8 2 16। আচ্ছা, সো এইটা মানে 10 এর পাওয়ার যদি ধরো, মানে 10 এর পাওয়ার 10 ইনটু 10 ইনটু 10 এই ধরনের যদি করো, তাইলে তোমার 10 টু দি পাওয়ার এখানে যে কয়টা 10 আছে সেই কয়টা আসতেছে। সেরকম এখানে যদি 2 এর পাওয়ারে লিখো তাহলে যে কয়টা 2 আছে সেই কয়টা আসতেছে। তার মানে তোমার 4টা বিট দিয়ে এখানে 4 আসতেছে। তার মানে হলো nটা বিট যদি তোমাকে দেওয়া হয় তাহলে 2 টু দি পাওয়ার nটা কম্বিনেশন তুমি এখান থেকে পাবে। ঠিক আছে, অনেকে এটা বোঝানোর চেষ্টা করেছো এবং মানে কি বলে হয়তো অনেকটা কাছাকাছি গিয়েছো। মনে করো না যে তোমাদেরকে আমি বললাম যে তোমরা পারো নাই, এরকম না। আরেকটু ট্রাই করতে হবে, আরেকটু কি সুন্দরভাবে এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, তাহলে দেখবা যে তোমারও এগুলো ক্লিয়ার হচ্ছে এবং অন্যদেরও ক্লিয়ার হচ্ছে। তাহলে বলো তো 8টা বিট দিয়ে আমরা কতটা কম্বিনেশন করতে পারি? 2 to the power 8। 2 টু দি পাওয়ার 8 তো ঠিক আছে, কিন্তু ডেসিমেলে আনলে কত হবে? স্যার 256 স্যার। 256, রাইট। সো 256, ওকে, 256টা কম্বিনেশন, 8টা বিট এরকম, 8টা বিট। এই 8টা বিট মিলে কি হয় জানো? 1 বাইট। আচ্ছা, 32 বিট হলে 2 টু দি পাওয়ার 32। বলো তো, ক্যালকুলেটর না করে বলো দেখি, অ্যাপ্রক্সিমেটলি 10 টু দি পাওয়ার কত হবে? আরেকটা হলো 64, 2 টু দি পাওয়ার 64 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার অ্যাপ্রক্সিমেটলি কত হবে বলো দেখি। 2 টু দি পাওয়ার 32 আন্দাজ করে বলো, 10 টু দি পাওয়ার অ্যাপ্রক্সিমেটলি কত? 64 আন্দাজ করে বলো অ্যাপ্রক্সিমেটলি কত? আন্দাজ করতে তো দোষ নাই, আন্দাজ করলে ভুল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ক্যালকুলেট করে বললো না আর কি। ক্যালকুলেট করে বললে মজা থাকলো না। 10 to the power 6। এটা কোনটার জন্য বলতেছো? 32?
হ্যাঁ স্যার 32। ওকে, তুমি বলেছো 10⁻6, আর এটার জন্য 64 এর জন্য 10⁻12। 12। আচ্ছা, তার মানে তুমি বলতেছো মোটামুটি লিনিয়ারলি যাচ্ছে, যেটা যদি 32 দুগুণা যদি 64 হয় তাহলে এখানেও 6 দুগুণা 12 হবে। জি স্যার। ওকে, ঠিক আছে, তুমি একটা অন্তত মতামত দেওয়া শুরু করেছো, এই জন্য তোমাকে থ্যাংক ইউ। অন্য কেউ বলো দেখি, আরো আন্দাজ করতে তো দোষ নাই, 2 এর সামথিং একটা আন্দাজ করো যে এখানে কত হবে। 10⁻4 আর 10⁻4 আর 10⁻8। 8। আর কেউ? আর কেউ বলবা না? 10⁻10 লেখা যায়। 10⁻10 এটা, আর এটা এটা স্যার ঠিক ডবল। 20। ওকে, সো তোমরা একটু উপরেও গিয়েছো, নিচেও গিয়েছো। সো এটা অ্যাপ্রক্সিমেটলি 10⁻9 আর এটা অ্যাপ্রক্সিমেটলি 10⁻19। তার মানে কি এখানে 10⁻9টা কম্বিনেশন, এখানে 10⁻19টা কম্বিনেশন। এটা আমাদের কেন লাগে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমার ওই যে 32 বিট অপারেটিং সিস্টেম, 64 বিট অপারেটিং সিস্টেম, এগুলো নাম শুনছো নাকি কেউ? 32 বিট বলে না, 32 বিট উইন্ডোজ, 64 বিট উইন্ডোজ। জি স্যার, উইন্ডোজ সেটআপে এগুলা দেখা যায়, তাই তো? সো এইগুলাতে আমাদের কাজে লাগবে, এইগুলাতে একটু মানে আমরা আরেকটু বুঝতে পারবো, এই জন্য 32 আর 64 নিয়ে আসছে এখানে। আচ্ছা, সো এরপরে আমাদের ডেটা ইউনিটস, আমাদের কি একটা ব্রেক দিয়ে নিলে ভালো? নো স্যার, স্যার ক্যারি অন। বাকিরা কি বলো? জি স্যার। একটু তাড়াতাড়ি হয়তো ছেড়ে দিব। ব্রেক, ইয়েস অর নো? স্যার যদি আপনার তোমরা ওই যে স্যার আমার কোনো আমাদের সমস্যা নাই, বাট আপনার আমার যদি কোনো সমস্যা নাই, আমার একবারে শেষ তাহলে করে দিতে আমাদেরও পারলেও নাই স্যার। সমস্যা নাই। এই ওকে সমস্যা হবে না তো স্যার, ওকে ক্যারিয়ার করতে পারবো স্যার আমরা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা আগেই বলেছিলাম 1 বাইট সমান সমান হচ্ছে 8 বিট। 1 নিবল একটা টার্ম আছে, তোমাদের অত লাগবে না, বাট জানা থাকা ভালো। বাইটের অর্ধেক হচ্ছে নিবল, অর্থাৎ 4 বাইট মিলে 1 নিবল। আর তাইলে 1 বাইট সমান সমান কত নিবল? হাফ স্যার। হাফ? না স্যার, স্যার টু, না স্যার টু, কি বলে 0.25। 2 নিবল। 0.25। টু নিবল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 নিবল। এই ধরনের সহজ কোশ্চেন অনেক সময় থাকে, বুঝতে পারছো? কিন্তু এটা কি হাফ না 2, এই চিন্তায় অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে? সো 1 বাইট সমান সমান 2 নিবল, তাই না? কারণ হচ্ছে 4 বিটে 1 নিবল, তাহলে 1 বাইট সমান সমান 8 বিট হলে 4 বিটে 1 নিবল হলে 8 বিটে কত নিবল? 1/4 × 8, তার মানে কত? 2 নিবল। ঠিক আছে, আচ্ছা। সো বাইট, নিবল, এই জিনিসগুলা কেন আসলো? আমরা 8 বাইটকে কেন, 8 বিটকে কেন নিলাম? কেন আরো বেশি কম নিলাম না? 8 বিটকে নিলাম কারণ হচ্ছে তখনকার কম্পিউটারে, আমি বলতেছি যখন আসলে প্রথম দিকের কম্পিউটারগুলো এসেছে, প্রথম দিকে তো নিবল টেবল ইউজ হইতো, এখন এগুলোও ইউজ হয় না। এখন বাইটের হিসাবটা আমরা কিছু জায়গায় ধরে রাখছি, মানে কত আর চেঞ্জ করবো, এই জন্য বাইটের হিসাবটা মোটামুটি ধরে রাখা হয়েছে। কিন্তু ইন্টারনালি কম্পিউটার আসলে কিভাবে কাজ করে এখানে এসে আমরা দেখব। বাইট এর হিসাবটা নিলাম হচ্ছে কারণ হচ্ছে কম্পিউটার এট এ টাইম যখন রিড করবে তখন একসাথে একটা চাঙ্ক রিড করে। ধরো 1 বিট করে যদি কম্পিউটারের মেমোরি থেকে সে 1 বিট করে নিয়ে আসে, তাহলে সারাদিন লেগে যাবে, অনেক টাইম লেগে যাবে।
প্রতিটা বিট, এক একটা বিট যদি সে এটা রিট্রিভ করে নিয়ে আসলো, এটা রিট্রিভ করে নিয়ে আসলো, এটা এনে র্যাম থেকে এটা সিপিইউতে নিল, এইভাবে করে যদি একটা একটা করে নেয় তাহলে প্রচুর সময় লাগবে। এই জন্য সে যেটা করে সেটা হলো একবারে 8 বিট রিড করে। মেমোরিতে 8 বিটের নিচে রিড করার কোনো ওয়ে নাই। আরেকটা জিনিস হচ্ছে সার্চ স্পেস। সার্চ স্পেস বলতে ধরো 1 গিগাবাইট মেমোরি আছে, 1 গিগাবাইট মেমোরি যদি থাকে তাহলে এখানে প্রত্যেকটা বাইটকে, সরি 1 গিগা বিট যদি বলো, তাহলে প্রতিটা বিটকে মেমোরি দিতে তোমার 1 গিগা মানে 10 টু দি পাওয়ার 9টা, অ্যাপ্রক্সিমেটলি 10 টু দি পাওয়ার 9টা অ্যাড্রেস লাগবে। অর্থাৎ একটা অ্যাড্রেস রাখতে গেলে তোমাকে 10 টু দি পাওয়ার 9টা, সরি একটা অ্যাড্রেস রাখতে গেলে 10 টু দি পাওয়ার 9 বাইনারিতে রাখার জন্য যে কয় ডিজিট লাগে সে কয় ডিজিট তোমাকে দিতে হবে। সো অ্যাড্রেস রাখাটাও এখানে একটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে। তার চেয়ে তুমি যদি 8টা জিনিসকে, 8টা বিটকে একই অ্যাড্রেস দিতে পারো, ওই যে দেখিয়েছিলাম যে ধরো বিভিন্ন ভাষা আছে, ধরো এটা এক এলাকার 4টা ব্লক আছে, সো এখানে তুমি 0, এখানে 1, এটাকে 2, এটাকে 3 দিয়ে ফেলতে পারতেছো। যদি এটা আরো ভাগ হয়, ঠিক আছে, এখানে 0 থেকে 4, 0 থেকে 3, 4 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে হচ্ছে 8 থেকে 8, 9, 10, 11, ঠিক আছে, 13, 12, 13, 14, 15, সো 12 থেকে 15। সো দেখো তুমি যদি এতটুকুকে একটা অ্যাড্রেস দিতে পারতা, এতটুকুকে একটা অ্যাড্রেস দিতে পারতো, তাহলে তোমার অ্যাড্রেস স্পেস 0, 1, 2, 3 পর্যন্ত রাখলে হয়ে যেত। এখন যখন তুমি এতটুকু না দিয়ে প্রত্যেকটাকে আলাদা, এটাকে আরো ভাগ করতেছো, তখন কিন্তু তোমার অ্যাড্রেসও বেশি লাগতেছে। 2 ডিজিটে তোমাকে চলে যেতে হয়েছে, 15 পর্যন্ত রাখতে হয়েছে, ঠিক আছে। এটাকে বাইনারিতে নিলে দেখা যাবে 4টার মতো ডিজিট আসছে, ঠিক আছে। সো ওইটাতে দেখা যাচ্ছে আরো কম। এটার ক্ষেত্রে যদি বলো তাহলে 3 প্রকাশ করতে কত লাগে, এটা হচ্ছে 3, তাই তো। বাইনারি যদি চিন্তা করো তাহলে এটা হচ্ছে 3, আর 15 প্রকাশ করতে 3, আচ্ছা এখানে হচ্ছে 8, 8, 4, 12, 15 করতে কয়টা 1 লাগে, 1, 2, 4, হ্যাঁ ঠিক আছে, 1, 2, 4, 8, তার মানে 4টা 1 লাগতেছে। তার মানে অ্যাড্রেস রাখার জন্য তোমাকে 4টা বিট দিতে হবে। ওকে, সো এই জন্য আমরা মানে এট এ টাইম কতটুকু চাঙ্ক বলতে বোঝায় যে একটা অংশ, পুরা একটা মানে কয়েকটা জিনিস মিলে একটা অংশ, এই পুরাটাকে একবার অ্যাক্সেস করতে সে সহজে অ্যাক্সেস করতে পারবে আর কি। সো এটা হচ্ছে তোমার আগে নিবল ছিল, তারপরে বাইট আসলো। এখনকার কম্পিউটারে যে 32 বিট অপারেটিং সিস্টেম বলে বা 64 বিট অপারেটিং সিস্টেম বলে, এইগুলাকে 32 বিট বা 64 বিট এগুলাকে নাম দেওয়া হয়েছে এক ওয়ার্ড। সো ওয়ান ওয়ার্ড 32 বিট, 132 বিট ওয়ার্ড মানে হচ্ছে সেখানে 32 বিট আছে, 232 বিট ওয়ার্ড মানে হচ্ছে 64 বিট আছে, এরকম ভাবে। তার মানে হচ্ছে সে এট এ টাইম অ্যাক্সেস করতে পারে হচ্ছে এই 132 বিট ওয়ার্ড। যে কার ক্ষেত্রে হিসাব করব, যে সমস্ত প্রসেসর এক কি বলে একবারে একটা চাঙ্ক যে রিড করে, সে 32 বিটের কম রিড করতে পারে না, সে 32 বিট রিড করে সর্বনিম্ন। 64 বিট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে 64 বিট একসাথে রিড মানে একবারে রিড করে আর কি। এজন্য অনেক সময় দেখবা যে ওই 64 বিট অপারেটিং সিস্টেমে 32 বিট প্রোগ্রামগুলো চলে, কিন্তু 64 বিট প্রোগ্রামগুলো 32 বিটে চলে না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে তোমাকে ধরো 64টা বিট দেওয়া হইলো, এর মধ্যে থেকে তুমি 32টা ইউজ করে বাকিগুলা আনইউজড রেখে বা 0 কিছু একটা রেখে কাজ চালাতে পারবা। কিন্তু তোমাকে যদি 32টা বিট দেওয়া হয় তাহলে তুমি 64টা বিট আসলে এখানে থেকে নিতে পারবা না। তোমাকে এই 64কে 2 ভাগ করে
ই করতে হবে, 32 বিটে রাখতে হবে। সো এখানে আবার ওভারহেডটা, এই যে ভাঙার যে প্রতিটা ওয়ার্ডকে যে আবার ভাঙতে হচ্ছে, এইটার জন্য আবার কস্ট অনেক লেগে যাবে। তাই আসলে 64 বিটকে 32 বিটে চলার মতো কোনো কিছু তৈরি করা হয় না। আর ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটিতে, মানে ব্যাকওয়ার্ড দিকে 64 থেকে 32 বিটের দিকে মানুষ যাওয়ারও খুব একটা কারণ নাই, কারণ নতুন যে এগুলো আসতেছে সবই 64 বিট। ঠিক আছে, নতুন যে সফটওয়্যার বলো বা এগুলি সবই 64 বিট। ওকে, সো এখানে কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, 1 কিলোবাইট, 1 কিলোবাইট, কিলো মানে কি? 1000 1000, তাই তো? সো 1 কিলোবাইট সমান সমান তোমার 2 টু দি পাওয়ার 10 বাইটস, অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরি 10 টু দি পাওয়ার 3 বাইটস। ঠিক আছে, ওকে। তারপরে আরো নেক্সটে আমরা দেখি 1 কিলোবাইট সমান, তো এটা দেখলাম। 1 মেগাবাইট, এটাকে আবার আরো 2 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ, অর্থাৎ 1 মেগাবাইট সমান 2 টু দি পাওয়ার 10 কিলোবাইট। এই 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10 যদি করো, 10 পাওয়ার দুটা যোগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 10 বাইট, মানে 10 টু দি পাওয়ার 6 বাইটস। ঠিক আছে, মেগাবাইটের পরে আছে গিগাবাইট। 1 গিগাবাইট সমান 2 টু দি পাওয়ার 10 মেগাবাইট। সেরকম এটার সাথে তুমি যদি 2 টু দি পাওয়ার 20 এর সাথে যদি 2 টু দি পাওয়ার 10 গুণ করো, তাহলে 2 টু দি পাওয়ার 30 বাইটস। সো 10 টু দি পাওয়ার 9 বাইটস হচ্ছে। ওকে, জাস্ট 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ হচ্ছে আর কি। এটা যদি এক্সাক্ট হিসাব করো, এই 2 টু দি পাওয়ার 10 এটা আসবে হচ্ছে 1024। এই যে 24, এটা গুণ হয়ে হয়ে কিছু বাড়বে, কিন্তু আমরা এটা রাফ হিসাব করতেছি, রাফ অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, 10 টু দি পাওয়ারের হিসাব করলে আমাদের জন্য ডেসিমেলে, যেহেতু আমাদের 10টা আঙ্গুল, এই জন্য ডেসিমেলে হিসাবটা একটু আমাদের জন্য সহজ লাগে, এই জন্য আমরা জাস্ট ওখানে যাচ্ছি আর কি। আচ্ছা, স্যার এরপরে স্যার আরো, হ্যাঁ বলো। আমি একটু এই টপিকটার বাইরে একটা কোশ্চেন করবো স্যার, মানে এই মেমোরি কার্ড নিয়ে। আচ্ছা, ব্যাপারটা আমি, হ্যাঁ হচ্ছে বলে আমরা ফেলো। যে হুম, গুগল ইউজ করি বা ইউটিউব ইউজ করি, এগুলাতে অনেকগুলো ডেটা স্টোর করা থাকে। তো এগুলো হ্যাঁ তো সারা পৃথিবীর মানুষ এগুলাতে ডেটা ইনসার্ট করতেছে। তো এখানে হ্যাঁ, এতগুলো স্টোরেজ কিভাবে থাকলো বা ওগুলা কেমনে নিয়ন্ত্রণ করতেছে? ওকে, সেগুলো সম্পর্কে তোমরা শুনতে চাও? যদি শুনতে চাও তাহলে তো আমি গল্প দিতে তো কোনো সমস্যা নাই, কারণ এগুলো সম্পর্কে আমি জানি মোটামুটি। আমাদের বড় অনেক ভাইরে যেহেতু গুগল, ইউটিউব বা ফেসবুক এগুলোতে আছে, তারাও বিভিন্ন গল্প তাদের সাথে বিভিন্ন সময় হয়। সো সেগুলো বলা যাবে, কিন্তু তোমরা আবার ওগুলো তো আমাদের সিলেবাসের পড়া না। সো তোমরা আবার বোর্ড হতে পারো। সো তোমরা যদি শুনতে চাও আমি বলবো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এই টপিকটা শেষ করি, তারপরে সেই গল্প আমরা দিচ্ছি। আচ্ছা, সো তোমার এখানে এরপরে এরকম পেটাবাইট, তারপরে এক্সাবাইট, জেটাবাইট, তারপরে ইয়োটাবাইট, তারপরে এটা কি জানি বাইট, ব্রন কি জানি একটা বাইট আছে আর কি। এরকম চলতেই থাকবে আর কি, এটা প্রত্যেকটাই 2 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ। ঠিক আছে, টেরাবাইটটা মাঝখানে মিস হয়েছে, সরি। ঠিক আছে, এরকম 1 টেরাবাইট সমান সমান ধরো 2 টু দি পাওয়ার 10 গিগাবাইট বা 10 টু দি পাওয়ার 3 গিগাবাইট আর কি। সো টেরাবাইটে হচ্ছে 10 টু দি পাওয়ার 12, এটা 15, এরকম করে 3 পাওয়ার বাড়তে বাড়তে যায় আর কি। ওকে, সো কোশ্চেন করেছিলা যেটা, সেটা আগে অ্যান্সার দিয়ে তারপরে এটার মধ্যে আসি। আমার গুগল ইউটিউব এরা যেটা করে সেটা হলো, আমেরিকার সিলিকন ভ্যালির নাম শুনেছো কেউ? জি স্যার। ওকে, ওখানে ওদের মেইন, সাধারণত এই টেক জায়ান্ট কোম্পানিগুলার প্রত্যেকেরই ওইখানে একটা থাকে আর কি, অফিস থাকে। এছাড়াও তোমার ইউএস এর অনেক জায়গা আছে যেসব জায়গা তারা
ধরো মাইলকে মাইল জায়গায় এই ধরনের হার্ড ডিস্ক বা এই ডিস্ক তারা রেখে দিছে। শুধু ইউএস না, শুধু ইউএসএ তে যদি রাখে, ওখানে একটা ন্যাচারাল ক্যালামিটিস বা ডিজাস্টার যদি হয়, তাহলে তাদের সব ডাটা চলে যাবে, তাই না? সো তারা বিভিন্ন জায়গায়, ধরো জার্মানি, তারপরে তোমার জাপান, নেদারল্যান্ড, এইসব জায়গায়, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সার্ভার রেখেছে। ইউএসএ তে বিভিন্ন জায়গায় একটু বেশি রেখেছে আর কি। সো এখন তুমি যে ডাটাটা ড্রপবক্স বলো বা গুগল বলো, ইউটিউব বলো, এরা এই জায়গাগুলা, এই তুমি তোমার একটা ডেটা দেখো, ওদের কি একটা মেশিন নষ্ট হয় না? ধরো ওরা 10,000 বা 20,000 মেশিন, 20,000টা হার্ড ডিস্ক বা 10,000 বা 1,00,000টা হার্ড ডিস্ক রেখে দিছে এক জায়গায়, বা তার চেয়েও বেশি আর কি, এটা আমি খুব কমই বলতেছি। এগুলোর পাওয়ার অনেক অনেক বেশি। এখন 1,00,000টার মধ্যে থেকে কিন্তু 1,000টা নষ্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি খুবই হাই চান্স। সো ওগুলার প্রত্যেকটার সাথে ওদের বিভিন্ন সেন্সর লাগানো আছে। যখনই একটা একটু দুর্বল হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে, ওরা আগে থেকেই বুঝতে পারে যে এই হার্ড ডিস্কটার লাইফটা শেষ। সো অটোমেটিক্যালি ওদের ওখানে কি বলে, কিছু অটোমেটিক রোবটও আছে, কিছু ধরো তোমার মানুষও কাজ করে, ওটা অটোমেটিক্যালি ওরা চেঞ্জ করে ফেলে। ওখান থেকে নতুন হার্ড ডিস্ক রাখা আছে, ওইটাকে নিয়ে ওই ডাটাটা ওখানে নতুনটার মধ্যে কপি করে, বা আগে অন্য একটু বলে নেই যে এই ডেটাটা, ধরো এই হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেছে, কোন একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, তাহলে ওই ডেটাটা তো তুমি আর ওইখান থেকে পাবা না। তোমার ডেটাটা তোমার ড্রপবক্সে একটা ফাইল রাখছো, এটা নিয়ে এসে ইউএস এর কোন একটা সার্ভারের মধ্যে রাখলো, একটা হার্ড ডিস্কের মধ্যে রাখলো, তো তুমি তো ওই হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেলে ডেটা পাবা না। এই জন্য তারা যেটা করে, এটার কয়েকটা কপি করে, একটা ইউএসএ তে রাখে, একটা জার্মানিতে রাখে, একটা নেদারল্যান্ডসে রাখে। এগুলি যে রাখে, সেই রাখারও আবার বিভিন্ন মেকানিজম আছে। অর্থাৎ ধরো যে এমন অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদম দিয়ে এই ডাটাগুলোকে জিপ করে বা শ্রিঙ্ক করে রাখা যায়, যার ফলে ধরো একটা ডেটার ফাইল হারায় গেলে বাকি দুইটা থেকে ওই ডেটাটা আবার রিকভার করা যাবে, বা বাকি 3-4টা থেকে ওই ডেটাটা আবার রিকভার করা যাবে। এই জন্য তোমার কাছে মনে হইতে পারে যে এই এক কপির তারা আরো একদম ফুল 2 কপি বা 3 কপি রেখে দেয়। ফুল 2-3 কপি রাখে না, কিন্তু ওই মানে এমন ভাবে, এমন অ্যালগোরিদম ইউজ করে রাখে যাতে ওই ডেটাগুলা থেকে মেইন ডেটাটা রিকভার করা যায়। ঠিক আছে? সো তোমার যখনই এখানে কোনো একটা ঝামেলা হবে বা এইটার সার্ভারের মেয়াদ শেষ হয়ে আসতেছে এই ধরনের, তখনই ওরা এটা থেকে ধরো ইউএস এর অন্য আরেকটা সার্ভারে এটা কপি করে রাখলো। ঠিক আছে? ওদের অনেক জায়গা আছে যেসব জায়গা এখনো খালি পড়ে আছে। সো এটা তোমার ইউএসএ তে, জার্মানি, তারপর অনেক অনেক জায়গায় আছে। আসলে কত জায়গায় আছে সেটা ওরা সবসময় তোমাকে বলবেও না। তোমার ডেটাটা অ্যাকচুয়ালি এখন কোথা থেকে স্টোর করা ডেটা তোমাকে দিচ্ছে, এটা ওরা সিকিউরিটি পারপাসে কখনোই বলে না। ওকে, আমি কি কিছুটা বোঝাতে পারলাম? গুগল, ড্রপবক্স, ইউটিউব, এগুলো আরো অনেক ডিটেইল বলা যেত, বা অনেক ডিটেইল, তোমাদেরকে একটু কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করলাম যাতে একেবারে অন্ধকারে না থাকো। বুঝছো? তো আমি কি অ্যানসারটা করতে পারলাম কিনা, জি স্যার, বা থ্যাংক তুমি ইউ স্যার। স্যাটিসফাইড কিনা? ওকে, স্যার। ঠিক আছে। মানে এগুলি স্যার এই আমাদের, ডাটাগুলো হ্যাঁ তো স্যার মানে অনেক, হ্যাঁ অনেক, স্যার এই ডাটাগুলো কি স্যার মানে মোটামুটি সব স্যার vulnerable স্যার, মানে স্যার এগুলো সিকিউরিটি গুলো কেমন থাকে স্যার, মানে ক্লাউডের ডাটা ক্লাউড গুলো স্যার? আমাদের সিএসসির দিকে একটা কথা আছে, ক্লাউড বলতে কিছু নাই, ক্লাউড মানে হচ্ছে অন্য আরেকজনের কম্পিউটার। বুঝতে পেরেছো? সো তুমি ক্লাউড বলতে তো আর আকাশের মধ্যে কোথাও ডাটা ধারণ করার কোনো জায়গা নাই। ওই ইউএসএ তে বা জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, এইসব জায়গায় তারা যে হার্ড ডিস্ক রেখে দিছে, ওই সমস্ত হার্ড ডিস্কেই রাখা হয়। এখন ওইসব জায়গার প্রোটেকশন তো মোটামুটি ওরা হাই, ইউএসএ তে যেহেতু, বা ওইসব জায়গার খুবই হাই প্রোটেকশন দিয়ে রাখে। এবং তোমার কি বলে, তুমি যদি বলো যে সফটওয়্যার সিকিউরিটি, তারা তো ধরো গুগল, ফেসবুক বা এগুলিতে একদিনে চলে যায় না, ওরা অনেক হ্যাকার কিনে ফেলছে। ধরো তুমি গুগল বা ফেসবুক আগে প্রায় হ্যাক হইতো বা হইতো সে হইতো, কিছুদিন আগে কিন্তু টুইটার হ্যাক হয়েছিল, জানো কিনা? ওই যে তোমার ওই বিল ক্লিনটন প্লাস আরো কয়েকজনের অ্যাকাউন্ট থেকে দেয়া হয়েছিল যে
তুমি তাকে $1000 নিয়ে আসলে মনে হয় $2000 করে দিবে, এই ধরনের কোনো ইটি। সো এখনো তাদের মধ্যে যে ডেটা ব্রিচ পাওয়া যায় না এরকম না, কিন্তু তারা হচ্ছে ধরো প্রথম এই ধরনের অনেক ফেস করতো বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো। পরে আস্তে আস্তে তারা কি করছে, ধরো তুমি একটা অ্যাটাক করেছো, তোমার তো মানুষ তুমি একজনের ক্ষতি করবা বা অ্যাটাক করতে যাবা কেন? তোমার তো কোনো একটা স্বার্থ আছে, তাই না? স্বার্থ ছাড়া মানুষ তো চুরি করতে বা এগুলি করতে যায় না, অসাধু উপায় অবলম্বন সাধারণত করে না। কিছু হয়তো একেবারেই খুবই জঙ্গি মনোভাবী বা এই ধরনের থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সাধারণ মানুষ তো এটা করবে না। সো যে হ্যাকারদের তো নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে, তোমার কাছ থেকে কোনো ডেটা নিবে বা তোমাকে। সো ওরা দেখা যায় ওদের সাথে কমিউনিকেট করে, হ্যাকারদের সাথে কমিউনিকেট করে ওদের ফেসবুকেই বা গুগলদের ওখানেই, ইউটিউবের ওখানেই ওরা ওই হ্যাকারদেরকে কি করে নিয়ে নেয় আর কি, রিক্রুট করে নেয়, ওদেরকে অনেক স্যালারি দিয়ে বসায় রাখে। সো ওরাই তখন গুগলের বা ফেসবুকের আরো কি কি আছে, ফ্লস আছে, এগুলা বের করে ওরা তোমার ওদেরকে জানায়। এরকম করতে করতে ওদের সিস্টেমটা কিন্তু এখন অনেক ডেভেলপড একটা সিস্টেম তৈরি হয়েছে, গুগল বলো বা ফেসবুক বলো। ফেসবুকের তো এখন মানে তুমি সিকিউরিটি ওরা যদি ব্রেক করতে পারো তাহলে তো ওদের পক্ষ থেকে মনে হয় পুরস্কার আছে বা এরকম আর কি। ইভেন গুগলেরও এরকমই। সোরা মানে ডেটা সিকিউরিটি ইজ অসাম ওদের ওখান থেকে। কিন্তু ওরা কারো কাছে ডেটা বিক্রি করে দিচ্ছে কিনা বা আসলে আন্ডারওয়ার্ল্ডে কিছু হচ্ছে কিনা সেটা কিন্তু তুমি জানো না। যেমন মনে করো আমরা মোবাইলে গুগল অ্যান্ড্রয়েড ইনস্টল করে রাখছি, এটা তো গুগলের প্রোডাক্ট। এবং অনেকেই বলেছে যে ধরো আজকে প্রিন্টারের কথা আলোচনা করতেছিলাম বা এই ধরনের কোন একটা সার্ভারের কথা আলোচনা করতেছিলাম, ওই শব্দটা কয়েকবার বলছি, মানে কোনো জায়গায় সে লিখে নাই, ধরো কয়েকবার বলছি, সে বাসায় যে দেখে যে তার অ্যাডভার্টাইজমেন্ট যে সাজেশন আছে সেই সাজেশনে ওই প্রিন্টার বা ওই সার্ভারের অ্যাড দিচ্ছে। তার মানে কি তুমি যে এই যে আমি মোবাইলটা সামনে রেখে যে বলতেছি ওই যে হে গুগল বললে সে শুনতে পারে, মানে কি তার মানে আসলে শুধু হেই গুগল না, আমি যে প্রতিটা কথা বলতেছি সবগুলাই কিন্তু সে আসলে সেন্স করতেছে। এখন এগুলা থেকে তারা তাদের সার্ভারে কতটুকু পাঠাচ্ছে না পাঠাচ্ছে এটা তো তুমি জানো না, বুঝতে পারছো? সো ওদের উপরে বিশ্বাস করাটা একটু ডিফিকাল্ট, মানে মানুষ আস্তে আস্তে দিন দিন বিশ্বাস হারাচ্ছে এই সমস্ত জিনিসের কারণে। ওকে, সো আমরা আবার আমাদের দিকে একটু ফিরে আসি। সো তোমার যে কোনো ধরনের ডেটা, সব ডেটা মেসেজ হোক বা তোমার ধরো ছবি হোক, ঠিক আছে, সব ধরনের ডেটাই তোমাকে কি কম্পিউটারে রাখতে হলে এই ধরনের 0-1-এ কনভার্ট করে নিয়ে রাখতে হবে, এছাড়া সেকেন্ড কোনো ওয়ে নাই। কম্পিউটার মেমোরি ইজ এ ওয়ান ডাইমেনশনাল টেপ। আমি তোমাদেরকে আগেই বলেছি, লজিক্যালি ইট ইজ এ লং সিকোয়েন্স অফ 0 and 1s. So you have to represent everything as a sequence of 0s and 1s. বুঝতে পেরেছো? ছবি হোক, ভিডিও হোক, ভয়েস হোক, সব। সো আসো দেখি একটা ছবিকে, এই যে একটা ছবি, ঠিক আছে, সো এই ছবিটাকে তুমি কিভাবে বাইনারি সিকোয়েন্সে কনভার্ট করবা বলো দেখি। স্যার এটা স্যার প্রথমত স্যার প্রত্যেকটা ছবি স্যার অনেকগুলো পিক্সেল নিয়ে গঠিত হয় স্যার। স্যার পিক্সেলগুলোকে যদি স্যার আমি বাইনারিতে কনভার্ট করি স্যার মানে হচ্ছে স্যার প্রত্যেকটা মানে ছোট ছোট করে ভাগ করে ফেলা বা এই টাইপের একদম স্মলেস্ট যে স্লটগুলো থাকবে এরকম। এখানে ছোট ভাগে ভাগ করব, অর্থাৎ ধরো কয় ভাগে ভাগ করব এটাকে, এই মাঝখান দিয়ে একটা দাগ দিলাম, এইভাবে একটা দাগ দিলাম, এই এরকম কয় ভাগে ভাগ করতে হবে স্যার? এটা তো স্যার স্যার আমি এক্স্যাক্টলি জানি না স্যার, মানে এক পিক্সেল সমান কত বা হচ্ছে এরকম, বা তবে হচ্ছে স্যার অনেক ছোট স্যার, আরো অনেক ছোট করতে হবে। যেটা এই যে এখানে যে নেটটা আছে সেটার মতো নাকি আরো ছোট? না স্যার, স্যার আপনি যে দাগটা দিয়েছেন স্যার ওই দাগটা থেকেও ছোট স্যার, মানে মানে এটার চেয়ে ছোট বলতেছো? আর এগুলো ন্যানোমিটার রেঞ্জের। দাগগুলা থেকেও স্যার ছোট, এটা মানে হচ্ছে স্যার আমি যদি এক্স্যাক্টলি জানি না স্যার 1024 আসলে। পিক্সেল হয় তাহলে 1024টা ভাগ হবে। 1000 পিক্সেল হলে 1000, বুঝি নাই, আবার একটু বলো।
মানে হচ্ছে স্যার 720 পিক্সেল বা 1000 পিক্সেল এরকম 1024 পিক্সেল এরকম থাকে, সেক্ষেত্রে অতগুলো ভাগ হবে। অতগুলা ভাগ হবে, তাইলে এটা তোমার কি মনে হয় কতগুলা পিক্সেল? একটা আন্দাজ যদি বলো। 720 পিক্সেল হইতে পারে। 480 হতে পারে। আচ্ছা, এটা যাই স্যার হোক, 1000-এর উপর হতে পারে। ওকে। সো সেটা একটা মিস্ট্রি হিসাবেই থাকুক। তোমরা যেটা বললা সেটাই আমি একটু সামারাইজ যদি করি, তার মানে হচ্ছে এইখানে তোমার আমি এই এই দিক থেকে ধরো এই এতটুকুর মতো নিয়ে এখানে একটু এনলার্জ করেছি, ঠিক আছে? দেখো, এই যে এখান থেকে যখন নিলাম তখন এটার মধ্যে কিন্তু তুমি এখানে যেমন স্মুথ দেখতেছিলা, দেখো এই এই আগের এটার মধ্যে, দেখো এটার মধ্যে কিন্তু অত স্মুথ দেখা যায় না যতটা এটার মধ্যে স্মুথ দেখা যাচ্ছে, তাই না? এই ছবিটার চেয়ে স্মুথ দেখা যাচ্ছে না? নাকি তোমাদের জি স্যার। ওদিকে রেজুলেশন খারাপ? মানে ইন্টারনেট স্পিডের জন্য হয়তো বুঝতে পারছো না, কিন্তু এটা দেখতে ওইটার চেয়ে অনেক কি বলে এটার নাম, স্মুথ দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এখান থেকে আমি যখন এখানে আনতেছি, দেখো এখানে দেখা যাচ্ছে যে প্রতিটা আলাদা আলাদা বিভিন্ন কালার। এইটারও ধরো এইখান থেকে কিছু অংশ আমি নিলাম, নিয়ে তারপরে আমি এইটা তৈরি করেছি, ঠিক আছে? এখান থেকে কিছু অংশ এখানে নিয়ে আসছি, তারপরে এই এতটুকু অংশ আমি কেটে নিয়ে আমি এখানে আনলাম। সো দেখো, এই যে এটার প্রত্যেকটার আলাদা আলাদা কালার, ঠিক আছে? তার মানে এইখানে এই ধরো জাস্ট 4টা বিন্দু, ছোট ছোট 4টা বিন্দু, এটা এখানে পিক্সেল কতটুকুতে হবে এটা বলাটা মুশকিল। সো এখানে অনেক পিক্সেল আছে, ঠিক আছে? সো এইটার একটা রেজুলেশন আছে যে এই দিকে কতগুলা পিক্সেল বসবে, এই দিকে কতগুলা, এটাকে বলে তোমার রেজুলেশন, যে এত ইনটু এত, 1080 ইনটু 2000, ধরো 2024, এই ধরনের কিছু একটা দিলাম আর কি। এই ধরনের রেজুলেশন আদৌ হয় কিনা আমি জানি না। সো এই ছবির রেজুলেশন তুমি এরকম বানাইতে পারো, কারণ হাইট ওয়াইট আর কি। তার মানে হচ্ছে এটার হাইটের মধ্যে এতগুলা পিক্সেল আছে, আর এটার ওয়াইটের মধ্যে এতগুলা পিক্সেল আছে। এখন তুমি যদি এটাকে বড় করতে থাকো, ঠিক আছে? এই যে আমি এটাকে বড় করছি, সেটাকে জুম করতে করতে এক সময় তুমি দেখবা যে এটা ফেটে এরকম হয়ে গেছে। তার মানে এই পিক্সেল গুলাকে তুমি কত বড় বা ছোট করে দেখতেছো সেটার উপরে ডিপেন্ড করতেছে যে আসলে তুমি ছবিটা কত স্মুথ দেখবা, ঠিক আছে? বলে না যে এটার রেজুলেশন ভালো না, এটা জুম করলে ফেটে যায়। মানে হচ্ছে এইটার এই যে এই পাশে এবং এই বরাবর এই পিক্সেল সংখ্যা ধরো কম দেওয়া, 128 ইন্টু ধরো 512, এই ছবিটাই যদি 128 ইন্টু 512 আনি তাহলে আরো আগে ফেটে যাবে, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে তখন সে যেটা করে, রিয়েল লাইফের কথা যদি চিন্তা করো, এইখানে কিন্তু এই জায়গাটায় কিন্তু রিয়েল লাইফে যদি চিন্তা করো, ওই মরুভূমির ওই জায়গাটা যদি যেতে পারো, ওটা দেখতে কিন্তু এরকম না। ওটা একেবারে সুন্দর স্মুথ একটা, ধরো এখানে বিভিন্ন ধরনের কালার আছে। সো সে এই এতটুকু জায়গার মধ্যে, ওই অতটুকু জায়গার মধ্যে যতগুলো কালার পেয়েছে তার মধ্যে যেটাকে সে প্রাধান্য দিতে পেরেছে, এটা বিভিন্ন ওই গ্রাফিক্স, কম্পিউটার গ্রাফিক্সে এগুলো পড়ায় আর কি, কিছু অ্যালগোরিদম আছে, ওগুলো দিয়ে সে এই জায়গার একটা মান নির্ধারণ করেছে, এই জায়গার একটা মান নির্ধারণ করেছে, এই জায়গার একটা মান নির্ধারণ করেছে, এই জায়গার একটা মান নির্ধারণ করেছে। আচ্ছা, এই মানগুলা কি মান নির্ধারণ করলো? এটাকে আমি বাইনারিতে বুঝলাম যে এই ধরনের বিভিন্ন কালারে আসলো, এখন এটাকে বাইনারিতে কিভাবে নিব বলতে পারবা কেউ? স্যার স্যার প্রত্যেকটা কালার স্যার মানে হেক্সাডেসিমাল কিছু কোড থাকে স্যার, কোডগুলোকে যদি স্যার আমি বাইনারিতে নিয়ে স্যার মানে কালেক্ট হেক্সাডেসিমাল করে রাখা কোডটা যায় যে স্যার। এটাকে কি হেক্সাডেসিমাল কোডটা কোত্থেকে আসলো? স্যার আরজিবি বা হচ্ছে আরজিবি কোড বা ওকে, এরকম কিছু আরজিবি। একটা স্যার মানে। আরজিবি, আরজিবি জিনিসটা কি বলতে পারবা? স্যার রেড রেড গ্রিন গ্রিন ব্লু ব্লু কম্বিনেশন। আচ্ছা, রেড গ্রিন ব্লু দিয়ে কি হবে? প্রাইমারি কালার।
স্যার আচ্ছা, একটা সো কালারে কতটুকু রেড আছে অথবা গ্রিন আছে আর ব্লু আছে, এটার কতটুকু ব্লু একটা আছে। সো পার্সেন্টেজ। আরজিবি দিয়ে তুমি যে কোনো কালারই আরজিবি দিয়ে তৈরি করতে পারবো, এটা এটা জানো তো? রেড গ্রিন ব্লু দিয়ে যে কোনো কালারই তৈরি করা যায়। ওকে, জি মানে স্যার। এখন কথা হচ্ছে যে তুমি একটা রেঞ্জ, একটা লেভেল বলে দিবা যে রেড 0 থেকে 255। তোমাকে ধরো আর রেড রাখার জন্য 8 বিট জায়গা দিলাম, 8 বিট বলছি, তার মানে 1 বাইট। গ্রিন রাখার জন্য 8 বিট 1 বাইট, ব্লু রাখার জন্য 8 বিট 1 বাইট জায়গা দিলাম। তার মানে এটা আরজিবির একটাই রাখার জন্য 3 বাইট জায়গা লাগতেছে। এবং এই 3 বাইট জায়গা যদি তুমি পাও তাহলে কি করতে পারবা, এখানে রেড এর লেভেলটা কত, 0 থেকে 255, অর্থাৎ কতটুকু রেড এখানে আছে। ধরো এই এই প্রত্যেকটা এটার মধ্যে এটা এটা এই চারটাকেই তুমি বলতে পারো মোটামুটি হলুদের কাছাকাছি, তাই না? কিন্তু দেখো মানে বা কাঠ কালারের কাছাকাছি, কিন্তু চারটা কিন্তু একই না, ঠিক আছে? কিছুটা পার্থক্য আছে। এই যে লেভেল, জাস্ট খালি আমি যদি রেড গ্রিন ব্লু জাস্ট 0 1 রাখতাম, আইদার রেড আছে অথবা রেড নাই। তোমাকে এক প্রতিটার জন্য যদি 1 বিট করে জায়গা দেওয়া হয়তো আর এর জন্য রেড কে আছে নাকি নাই, তাহলে রেড ধরো 50% এর বেশি যদি রেড উপস্থিত থাকে এই এতটুকুর মধ্যে, ঠিক আছে, তাহলে তুমি বলবা যে হ্যাঁ রেড আছে, তখন এটা 1, অথবা রেডের 0 থাকবে। গ্রিনের সেরকম 50% এর উপরে যদি গ্রিন এটা মনে হয় তাহলে তুমি গ্রিনকে 1 দিবা। মানে এটা কিন্তু এই রেড গ্রিন ব্লু এর কম্বিনেশনের একটা কালার। সো এখানে তুমি যত বেশি বিট দিবা বা যত বেশি বাইট দিবা তত বেশি কি, ধরো 3 বাইট দিয়ে আমি যদি একটা আরজিবি কালারকে এক্সপ্রেস করি, 6 বাইট দিয়ে এক্সপ্রেস করলে তখন কি হবে, প্রতিটার মধ্যে আমি 2 বাইট করে দিতে পারবো 1 বাইটের জায়গায়, তার মানে 16 বিট করে পাবে। তার মানে 0 থেকে 255 লেভেল আমি নিতেছি, 0 থেকে 255। 0 থেকে 255 মানে কয়টা সংখ্যা বলতে পারবা? 56টা। 256টা। 1 থেকে 255 পর্যন্ত 255টা, আর 0-র জন্য একটা 256টা। সো এটা প্রকাশ করার জন্য 1 বাইট জায়গা লাগতেছে, ঠিক আছে? মানে কত, 8 বিট। এখন তুমি যদি লেভেল আরো বাড়াও যে কতটুকু ইন্টেন্স, সেটা আমি 255টা বা 256টা লেভেলে থাকবো না, আমি আরো বাড়বো, 8 বিটের জায়গায় 16 বিট দিব। মানে 16 বিট দিলে তখনই তো 2 বাইট হবে। সো তখন 65K প্লাস লেভেল তুমি এখানে পাবা। অর্থাৎ আরো নিখুঁত ভাবে এই ছবিটাকে তুমি বলতে পারবা যে এটা কি ধরনের হচ্ছে। ধরো আমি এই ধরনের একটা কোনো ছবি সাইন দিলাম এবং এটাকে এরকম ভাগে ভাগ করলাম, অন্য কালার দিয়ে ভাগ করলে ভালো হইতো। সো এই যে এতটুকু জায়গা দিয়ে জায়গার ভিতরে কতটুকু রেড আছে কতটুকু হোয়াইট আছে সেটা দিয়ে আমি ধরো যেটা কম আছে সেটা এলিমিনেট করে দিলাম। এরকম করে করে হচ্ছে। আচ্ছা, আমরা যে সাদা কালো বা সাদা কালো টিভি বলি না, যে সাদা কালো টিভি বা সাদা কালো মনিটর, সো সাদা কালো টিভি কি আসলে সাদা কালো বা ব্ল্যাক এন্ড হোয়াইট? মেবি স্যার এটা হচ্ছে আলো এবং অন্ধকারের উপস্থিতি এবং অনুপস্থিতি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি আমরা যেগুলাকে মানে সাদা কালো টিভি যেগুলাকে বলি, এগুলা কি আসলেই ব্ল্যাক এন্ড হোয়াইট নাকি? ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কি, আইদার তোমাকে ব্ল্যাক দেখাবে অথবা হোয়াইট দেখাবে, ঠিক আছে? যেমন ধরো এইটাকে তুমি ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি করতে যাও তাহলে এই ব্ল্যাক জায়গাগুলো ব্ল্যাক থাকবে, আর এই লাল জায়গাগুলোতে হোয়াইটের পরিমাণ যদি বেশি হয় তাহলে হোয়াইট হয়ে যাবে, আর নাহলে ব্ল্যাক হয়ে যাবে। অর্থাৎ পুরাটার মধ্যে আইদার ব্ল্যাক থাকবে অথবা হোয়াইট থাকবে, আর অন্য কিছু থাকবে না। এটাকে বলা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে? সো টিভিতে কি আমরা এরকম দেখি নাকি একটু অন্যরকম কিছু দেখি? টিভিতে আমরা আসলে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট দেখি না, আমরা একটা জিনিস যে ব্ল্যাক, এটা ধরো সাদা কালো একটা টেলিভিশনে কিরকম দেখাবে, এই জায়গাগুলা দেখাবে একটু কম হোয়াইট,
ঠিক আছে, এই জায়গাগুলো একটু বেশি হোয়াইট থাকবে, এই জায়গায় কিছু মানে কালো, এটাও কালো থাকবে, এটাও কালো থাকবে, কিন্তু এইটা কালোর যে ইন্টেন্সিটি, এই কালোর সেই ইন্টেন্সিটি থাকবে না। ঠিক আছে, এই কালোটা আরেকটু পাতলা হবে। সো সেইটাকে আমরা বলি আসলে গ্রে স্কেল। সো প্রথমে আসলো ব্ল্যাক এন্ড হোয়াইট, তারপরে সেখান থেকে আসলো গ্রে স্কেল। গ্রে স্কেলে 8 বিট বা 1 বাইট জায়গা দিলে 255টা সাদা, এটা একদম সাদা, এটা একদম কালো। এই সাদা কালোর মাঝখানে তোমার আরো লেভেল এক্সপ্রেস করার ওয়ে থাকতেছে। তার থেকে আসলো আরজিবি। এখন এই আরজিবির মধ্যে আরো বিভিন্ন কালার বলতে তোমার ওই এগুলা লেভেল বাড়িয়ে আরো স্পেসিফাই করা হচ্ছে। সো সেইগুলি তোমার এই আগে আমরা দেখতে পাইতাম যে সিস্টেমে দেখতে অনেক সময় মনিটরটা অনেক সময় দেখতে সমস্যা হইতো, কারণ হচ্ছে সিস্টেমের সাথে কালারেরই ম্যাচ করে না। এখন এগুলা তারা স্ট্যান্ডার্ড মোটামুটি অ্যালগোরিদম এগুলাতে চলে আসছে। আরজিবি বা আরজিবি মেইন কনসেপ্ট আরজিবি, কিন্তু এটার মধ্যে আরো এনহ্যান্স আরজিবি ছাড়াও আরো কিছু স্কেল আছে, ওই সমস্ত স্কেল দিয়েও যে কোনো কালারকে আসলে এক্সপ্রেস করা যায়। সো মূল থিমটা বুঝতে পারছো কিনা, আমরা একটা ছবিকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব। সো এই যে 255 মধ্যে একটা ইন্টেন্সিটি পেলাম আর এর, ধরো আর রেড এখানে ধরো কতটুকু, ধরো 122 রেডের ইন্টেন্সিটি 255 মধ্যে, 0 থেকে 255 মধ্যে ধরলাম একটা স্কেলে, ধরলাম এখানে রেড, গ্রিন ধরলাম হচ্ছে ধরো 60, ব্লু ধরলাম 21। ঠিক আছে, সো এই যে নাম্বারগুলা, এই নাম্বারগুলা থেকে এসে বাইনারিতে নিচ্ছে, এবং বাইনারিতে ধরো বলা আছে এই ধরনের 3 বাইট তোমাকে পরপর দেওয়া হলো, এই বাইটে থাকবে আর, এই বাইটে থাকবে জি, এই বাইটে থাকবে বি। সো এখানে আবার সাব তুমি 8টা বিট পাবা, এখানে 8টা বিট পাবা, এখানে 8টা বিট পাবা, এইভাবে করে যেতে থাকবে আর কি। সো এই 8টা বিটের ইনফরমেশন রাখলা, তারপরে পরের 8টা বিট সে আবার ওই পাশে যখন ডেটাটা যাবে তখন আবার এখান থেকে এই 8টা বিটকে কনভার্ট করবে, এই 8টা বিটকে কনভার্ট করে তারপরে আবার এই ধরনের ছবিটা পুরোটা রিকনস্ট্রাক্ট করবে। বুঝতে পারছো কিনা, নাকি আমি বলেই যাচ্ছি তোমরা শুনেই যাচ্ছ? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার কি জোর করে বললা নাকি ভদ্রতার খাতিরে বললা? বুঝতে পারছি। আর আরো তাইলে একটু দেখো, তারপরে তোমাদের যদি সমস্যা হয় তাহলে আমাকে বইলো। আচ্ছা, এখন তাইলে একটু সাউন্ড নিয়ে আলোচনা করি। সাউন্ডটা কিভাবে বাইনারিতে আমরা কনভার্ট করব। সাউন্ডটা আমরা রিয়েল লাইফে যা দেখি সবই কিন্তু অ্যানালগ। অ্যানালগ মানে হচ্ছে এটার মধ্যে দেখো এইখানে কোনো একটা সিগন্যাল আছে এরকম, এটা আরো পরের স্লাইডে আসবে। ধরো এই সিগন্যালটা আছে এরকম, এইটাকে কিন্তু তুমি রিয়েল লাইফ সিগন্যাল তো একদম স্মুথ হয়তো, কিন্তু তুমি কিন্তু এইভাবে এটাকে স্টোর করতে পারবে না, তোমাকে এগুলোকে ভাঙতে হবে। ভেঙে ভেঙে এইখানে কত ইন্টেন্সিটি, এইখানে কত, বিভিন্ন কিছুক্ষণ ইন্টারভেল পর পর তোমার ইন্টেন্সিটি কত সেটা তুমি স্টোর করে রাখলে পরে আবার এটা রিকনস্ট্রাক্ট করতে পারবা। কিন্তু রিকনস্ট্রাক্ট করলেও তুমি কত লেভেলের রিকনস্ট্রাক্ট করতেছো সেটার উপরে ডিপেন্ড করতেছে যে এটা কত সুন্দরভাবে তুমি আগেরটার মতো আনতে পারবা। ওই ছবির মতো যত বিট বেশি দিবা তত ভালো সিগন্যালটা পাওয়া যাবে আর কি। আচ্ছা, এখানে যেটা হয় রিয়েল লাইফে সে একজন বক্তা কিছু একটা বলতেছে অ্যানালগ সিগন্যাল, এই অ্যানালগ সিগন্যালটা মাইক্রোফোনের মাধ্যমে এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে এই ডিজিটাল ডাটা তৈরি হইলো। তারপরে ধরো কোনোভাবে বাইনারি ডাটা আরেক পাশে পাস করা হইলো। সো সেখান থেকে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার দিয়ে সে আবার এই ডাটাটা তৈরি করলো। কিন্তু এই ডাটাটা একেবারে হুবহু এক দেখা যাচ্ছে এরকম না, এটাকে জুম করলে কোনো না কোনো জায়গায় এই ডাটাটা ফেটে ফাটবেই আর কি, কারণ এটার একটা লেভেল আছে। ডিজিটাল টু অ্যানালগ যে কনভার্ট হচ্ছে তারপরে একদম ওইরকম স্মুথ আসলে পাওয়াটা মুশকিল। ওকে, তারপরে এই স্পিকারে এসে এটা শুনতেছি। তাহলে এই যে এই কনভার্সনটা আমরা কিভাবে করব। এটা হচ্ছে ধরো সাউন্ড, যে কোনো একটা সফটওয়্যার দিয়ে সাউন্ডের সিগন্যালটা সেন্স করা। ওকে, সো এই যে সিগন্যালিংটা করলো সে, ধরো
এখানে আসলে খুবই এরকম এরকম করা করা তো তুমি যদি দেখো মানে এদিকে জুম করলে তখন এইরকম এরকম কোন ডেটা দেখতে পাবা। এখন কথা হচ্ছে যে তুমি তো আসলে এরকম স্মুথ ডেটা আসলে রাখতে পারবা না। তোমাকে কি করতে হবে, তোমাকে এইগুলা এই পয়েন্টে কিছু ইন্টারভেল পর পর ডেটা নিতে হবে যে এই এখানে এই পয়েন্টে এটা যদি এক্স এক্সিস ধরো তাহলে এক্স এক্সিসে এইখানে ওয়াই এর ভ্যালুটা কত, এখানে কত, এখানে কত, এখানে কত, এখানে কত, এখানে কত, এরকম করে করে প্রত্যেক বিন্দুতে তোমাকে নিতে হবে, নিয়ে তারপরে তুমি রেখে দিবা। এখন এই যে ইন্টারভেলটা, এই ইন্টারভেলটা যত কম দিবা তত স্মুথ হবে। ইন্টারভেলটা যত বেশি দিবা, এখানে একটা ডেটা নিলা, এখানে একটা ডেটা নিলা, আবার এখানে একটা ডেটা নিলা, এখানে, তাহলে দেখবা যে অন্যরকম একটা ছবি এরকম না হয়ে এরকম ত্রিভুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরো এইরকম একটা ডেটা আছে, এরকম একটা ডেটা আছে, তুমি এখানে একটা ডেটা নিলা, এখানে আরেকটা ডেটা নিলা, তাহলে এটা যদি রিকনস্ট্রাক্ট করতে যাও তাহলে এই এই তোমার কাছে এই তথ্য আছে, তুমি কি করবা, এই দুইটা লাগাই দিবা, এগুলো লাগাই দিবা, তাহলে তো এইটা তো আর এইটা তো একই ডেটা হইলো না। কিন্তু সো তুমি যত বেশি এখানে যদি আরো ডাটা নিতে পারতা, এইসব জায়গায় আরো ডাটা নিতে পারতা, তাহলে আরো একটু স্মুথ এটাকে করতে পারতা। ঠিক আছে, এরকম আরো স্মুথ করতে পারতা আর কি। সো এইরকম সিগন্যালিং করতে হয়। সিগন্যাল বলতে এখানে কত আছে, তারপরে ওইটাকে ডিকোড করতে হয় বা স্যাম্পলিং করতে হয়। হ্যাঁ, সিগন্যালটা নেওয়ার পরে ডিজিটালে কনভার্ট হওয়ার পরে এইভাবে আমরা স্যাম্পলিং করলাম বা ডিকোডিং করলাম, তারপরে এটাকে তোমার ওই বাইনারিতে কনভার্ট করে রাখতে হয় যে ওকে এত 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 আছে। সো যত বেশি লেভেল তুমি করতে পারবা তত সাউন্ড ক্লিয়ার পাবা। ঠিক আছে, যত বেশি লেভেল তুমি করতে পারবা তত ক্লিয়ার পাবা। নাহলে এখানে এরকম একটা কিছু শোনা যাবে যেখানে এটা আসলে একটা স্মুথ সাউন্ড হয়তো ছিল আর কি। ঠিক আছে, সো এনটা বিট তোমাকে যদি প্রতিটা এই এই প্রতিটা বিন্দু রাখার জন্য আমি এনটা করে বিট দেই, তাহলে এই এনটা বিটে তুমি ওই যে 0 থেকে 255 যেমন ইয়ের ক্ষেত্রে দেখেছিলাম, ছবির ক্ষেত্রে দেখেছিলাম, এখানেও তুমি আসলে সাউন্ডের ইন্টেন্সিটিটা কত বেশি সেটা তুমি এই এনটা কত বেশি দিচ্ছ, কত বিট তাকে দিচ্ছ সেটার উপরে নির্ভর করতেছে। সো এখানে এরপরে একটা উদাহরণ দেখানো হয়েছে, এটা একটু আগেও দেখিয়েছি। তুমি যদি 16 বিট দিয়ে এটা অরিজিনাল ওয়েব ফর্ম, এটাকে 16 বিট দিয়ে তারা স্যাম্পল করছে, তার মানে কি বলে লেভেলটা রাখছে 16 বিট, ওকে, আর এখানে 8 বিট স্যাম্পলিং করছে। ঠিক আছে, সো মানে এইখান থেকে এই পর্যন্ত যদি তুমি ধরো এইখানে তারা ভাগ করছে ধরো 16টা, আরেক জায়গায় ভাগ করছে 8টা। সো 8টা ভাগ করার কারণে ধরো এই জায়গায় পয়েন্টটা আছে, সো তাকে আইদার এই জায়গায় নিতে হবে অথবা এই জায়গায় নিতে হবে, দুই জায়গার এক জায়গায়। এই জায়গায় ধরো পয়েন্টটা আছে, তাহলে তাকে এই নিচেরটায় বা এইটাতে নিতে হবে না, মাঝখানে আরেকটা জায়গা সে পাচ্ছে যেখানে সে করতে পারবে। সো এটা মোটামুটি আর একটু স্মুথ, তুমি এখানে আরো বেশি বিট নিলে আরো বেশি স্মুথ আসবে সিগন্যালটা। বুঝতে পারতেছো? এগুলা জাস্ট আমরা ধারণা দেওয়ার জন্য বলতেছি। ওকে, সো এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলো দেখি। আর তোমাদের আরো সামনে যাওয়ার এনার্জি আছে কিনা সেটাও একটু বলে ফেলো। নাই স্যার। স্যার ওকে, সো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। তোমাদের কোশ্চেন শেষ হইলেই আমাদের আজকের ক্লাস আমরা শেষ করব।